বেশ, আমরা পড়ছি জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার, হেডিং দে। মানে হচ্ছে ম্যাটার এর সাধারণ ধর্মগুলো, যেগুলো আমরা কিছু কিছু ধর্ম ক্লাস 9-এ পড়েছি, আর হয়তো খুব ডিপে পড়িনি। এখন তার থেকে একটু বেটার কনসেপ্ট নিয়ে পড়বো আমরা এখনই। তো আমাদের সিলেবাস 11-এর সিলেবাসে যে 3টে ধর্ম দেওয়া আছে তার মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে ইলাস্টিক প্রপার্টি বা স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে ভিসকোসিটি বা সান্দ্রতা, নাকি সান্দ্রতা। আর 3 নম্বর যেটা, সেটা সারফেস টেনশন বা পৃষ্ঠটান। তো এই 3টে ধর্ম আমরা পড়তে যাচ্ছি, ম্যাটারের বলা আছে। তো এটা সলিড, লিকুইড, গ্যাস বা যে ধরনের আমাদেরকে জিনিস নিয়ে আলোচনা করতে হবে, সবগুলো নিয়ে আমরা আলোচনা করব। যদিও পারফেক্ট গ্যাসের ক্ষেত্রে কী কী হয় সেগুলো নিয়ে আবার আলাদা থার্মোডাইনামিক্স রয়েছে, সেখানে আবার কাইনেটিক থিওরি অফ গ্যাসেস বা এক্সট্রা বেশ কিছু জিনিস পড়তে হবে ওখানে। তো স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি যেটা যে জায়গা থেকে আসে, সেটা হচ্ছে যে এতক্ষণ পর্যন্ত, এর আগে পর্যন্ত আমরা কি পড়েছি? এর আগে আমরা মেকানিক্স পড়েছি, ক্লাসিক্যাল মেকানিক্স। আর সেই মেকানিক্সে যদি একটা কিছু বস্তু থাকে, এরকম সাপোজ একটা রিজিড বডি এরকম, আর তাকে আনব্যালেন্সড ফোর্স দেওয়া হলো। আনব্যালেন্সড ফোর্স মানে কি? মানে তার উপর বিভিন্ন রকম ফোর্স থাকতে পারে, তারা কেটে কুটে জিরো নয়। তো সাপোজ এইদিকে একটা ফোর্স আছে, এইদিকে ফোর্স আছে, বিভিন্ন দিকে ফোর্স আছে, বাট দ্য রেজাল্টেন্ট ফোর্স ইজ সাপোজ ইন দ্যাট ডিরেকশন এফ। আর যদি রেজাল্টেন্ট ফোর্স থেকে থাকে, তাহলে আমরা বলি এর মাস যদি হয় এম, তাহলে নিউটনস ল ইউজ করি এ ফিজিক্যালটা এম এ, অ্যাক্সেলারেশন তৈরি হবে। এবং তারপরে কেমন ধরনের ফোর্স, তার মাস কত, অ্যাক্সেলারেশন বের করো, অ্যাক্সেলারেশনকে ইন্টিগ্রেশন করলে ভেলোসিটি, ভেলোসিটিকে ইন্টিগ্রেশন করলে পজিশন। তো বিভিন্ন লোকেশনে পার্টিকেল কোথায় থাকতে পারে, কিভাবে থাকতে পারে, তার বিভিন্ন টাইমে তার পজিশন এবং ভেলোসিটি বা অ্যাক্সেলারেশন বের করার জন্য আমরা নিউটনস ল সলভ করেছি। এই ফোর্সের মান আবার কেমন কেমন হয়, তার জন্য আমরা প্রচুর জিনিস পড়েছি। আমরা পড়েছি টেনশন টাইপ অফ ফোর্স, স্প্রিং ফোর্স, আবার রিসেন্ট পড়েছি গ্র্যাভিটেশনাল ফোর্স GMM/R। তো ইকুয়েশন কিন্তু একই ফিজিক্যাল টাইমে, শুধু ফোর্সের যেটা ধরন, ডিফারেন্ট টাইপস অফ ফোর্স, সেগুলোকে আমরা বসিয়েছি। আর যদি অনেক ফোর্স থাকে, ভেক্টর সাম করে দিয়েছি আমরা। এখন যেটা আমরা করব, এখন কোনো বস্তুর এই অ্যাক্সেলারেশন বা বস্তু এখান থেকে এখানে চলে গেল, তাহলে যে সেন্টার অফ মাসের যে শিফট হলো, এবার সেন্টার অফ মাসকে আমরা ফিক্সড করে দেবো। আমরা বলবো যে বস্তুর উপর বল তো প্রয়োগ হচ্ছেই, বস্তুর যদি কোনো ত্বরণ সৃষ্টি না হয়, তাহলে আমরা বলি কেটে কুটে টোটাল ফোর্স ইজ জিরো, যেগুলোকে বলা হয় প্রতিমিত বল, তাই তো, কনকারেন্ট ফোর্স বা প্রতিমিত বল বলা হয়। তাহলে সেই বলের প্রভাবে সেন্টার অফ মাসে যদি অ্যাক্সেলারেশন না হয়, তাহলে আর কি হতে পারে? বলের প্রভাবে একটা বস্তুর তো ত্বরণ সৃষ্টি হয়, আমরা দেখলাম। কিন্তু যদি দেখা যায় যে ত্বরণ সৃষ্টি হচ্ছে না, অথচ তাকে চারিদিক দিয়ে বল প্রয়োগ করা হচ্ছে, যেমন এই যে বস্তুটা, পেনটা, এই পেনটাকে সাপোজ আমি এইদিকে বল প্রয়োগ করলে ওইদিকে যাবে, এইদিকে বল প্রয়োগ করলে এইদিকে যাবে, কিন্তু আমি যদি দুদিকে একে চেপে ধরি, তাহলে কোনো দিকে যাবে না, যদি সমান সমান ফোর্স দিই। কিন্তু তাহলে আমি যে এক্সট্রা ফোর্স করলাম, এক্সট্রা ফোর্স দিলাম দুদিকে অথবা টানলাম, এই এক্সট্রা ফোর্সটা কি কাজে লাগলো? যে তাহলে শুধুমাত্র এর শেপ, আকার আকৃতি যদি পরিবর্তন করে, তাহলে তার যে সমস্ত বৈশিষ্ট্যগুলো, যে কতটা আকৃতি পরিবর্তন করতে পারবে, সেটা তার নিজস্ব ধর্ম। কি কতটা তার আকার আকৃতি পরিবর্তন করতে পারবে, সেটা কার ধর্ম? সেটা তার নিজস্ব ধর্ম। সেই ধর্মটা নিয়ে আমরা আলোচনা করতে আছি, দ্যাট ইজ কল্ড দ্য ইলাস্টিসিটি বা ইলাস্টিক প্রপার্টি। তো যদি পরিবর্তন হয়, তাহলে আমরা নিউটনিয়ান মেকানিক্সে বা ক্লাসিক্যাল মেকানিক্সে যে জিনিস আগে ধরে নিয়েছি, যে বস্তুকে বল প্রয়োগ করা হলে তার মাস ধ্রুবক এবং তার শেপও ধ্রুবক, এরকম আমরা করে এসেছি বেশ কিছু ক্ষেত্রে। কিন্তু তারপরে আমরা এই টেকনিকটাকে আরও কিছু দূরে গিয়ে পড়েছি, সেখানে যে ভর ধ্রুবক হলেও কখনো কখনো তার আকৃতি পরিবর্তন হতে পারে, আকার আকৃতি পরিবর্তন হতে পারে। কোথায় পড়েছি এরকম? আমরা একটা জায়গাতে আমরা একমাত্র এর জাস্ট এর আইডিয়া ছিল আমাদের, ঠিক, কলিশন। যদি কলিশন হয়, তাহলে কলিশনের শেপ চেঞ্জ হতে পারে, কখনো কখনো, কখনো কখনো নাও হতে পারে, কখনো কখনো হতেও পারে। যদি দুটো শক্ত শক্ত মার্বেলের মধ্যে কলিশন হয়, তাহলে তাদের শেপ চেঞ্জ হলো না। আর যদি দেখা যায় যে একটা মাটির ঢিপ আছে আর একটা কিছু একটা মার্বেল আছে, তাহলে মাটির যে শেপ, তার শেপ পরিবর্তন হতে পারে।
ঠিক আছে। তো তাই আমাদের এবং একই বস্তু যদি একইভাবে বল প্রয়োগ করে, তাহলে যদি ডিফারেন্ট মেটেরিয়াল হয় তাহলে তার বিকৃতিটা আলাদা রকম হয়ে যেতে পারে। ঠিক আছে, কেমন যদি এটা কংক্রিটের মেঝে হয় আর আমি যদি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকি, আমার নিজের পায়ে এখানে বল প্রয়োগ করা হচ্ছে, আমার যে ওজন সেই ওজন আমি অনুভব করছি, তার জন্য আমি নিচে পড়ে যাব, কিন্তু কংক্রিট ওকে বাধা দিচ্ছে এখানে। তো আমার পায়ের ছাপটা যদি এখানে দেখা যায় শক্তপোক্ত যদি মেঝে হয় তাহলে একরকম হবে, আর যদি একটা ভিজে মেঝে হয় বা মাটি সাপোজ সবে মাত্র সিমেন্ট দিয়ে ঢালাই করেছে, আর আমি একই মানুষ, আমার ওয়েট একই, আমি আবার দাঁড়িয়ে আছি এখানে, দুই ক্ষেত্রে আমি সেম বল প্রয়োগ করছি, কি দুই ক্ষেত্রেই তো আমি নিজে দাঁড়িয়ে আছি, তাহলে আমার যা ওজন সেই অনুসারেই আমি বল প্রয়োগ করবো এমজি। কিন্তু যদি দেখা যায় যে দ্বিতীয় ক্ষেত্রে এই ভিজে সিমেন্ট বা নতুন টাটকা সিমেন্ট দিয়ে মেঝে বানিয়েছে, তাহলে এখানে আমার নিজের পায়ে ছাপ পেয়ে যাবো, এখানে পাবো না। তাহলে একই বল প্রয়োগ করলে বিভিন্ন বস্তুর আবার বিভিন্ন রকম বিকৃতি হতে পারে। এবং যে সমস্ত বস্তুকে বলা হয় রিজিড, এখনো পর্যন্ত আমরা বেশিরভাগ ক্ষেত্রে রিজিড নিয়েই কাজ করেছি এবং রিজিড বডি ডাইনামিক্সও পড়েছি, যে বস্তুকে ঘোরালে, বল দিলে, টর্ক প্রয়োগ করলে বস্তু অনেক কিছুই করতে পারে, কিন্তু তার শেপটা পরিবর্তন হবে না, এটা পড়েছি আমরা, তাই তো। কিন্তু যারা পারফেক্টলি রিজিড হিসাবে ধরা হয়, যেমন হিরে, এরা একদম পারফেক্টলি, খুব এদেরকে বিকৃত করাও কঠিন ব্যাপার। যেমন তোকে বলা রাবার বলা হলো আর একটা ইস্পাত দেওয়া হলো, কোনটাকে খুব ইজিলি বিকৃত করা যাবে? রাবারটাকে। স্টিলটাকে ইজিলি বিকৃত সৃষ্ট করা যাবে না, কিন্তু দেখা যায় যে যথেষ্ট এক্সেপশনাল ফোর্স যদি তাকে দেওয়া হয় তাহলে সেও বিকৃত হবে। ঠিক আছে, তো সেই ধর্মগুলোকে আমরা নিয়ে পড়তে যাচ্ছি। ওই জন্য এখন বেশ কিছু আইসিএসসি মিডিয়ামের কিছু বুকস, তাদের যে ডেফিনেশন, কঠিন পদার্থের যে ডেফিনেশন, তাতে কঠিন পদার্থের কোনো নির্দিষ্ট শেপ থাকে আর তরল বা গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট শেপ থাকে না, এটা ছোটবেলা থেকে আমরা পড়ে এসেছি। কি পড়েছি না? কঠিন পদার্থ সংজ্ঞাতে লেখা থাকে না যে কঠিন পদার্থের নির্দিষ্ট শেপ রয়েছে একটা, কিন্তু সেই ডেফিনেশনটা এখন আর এনসিইআরটি রাখতে চাইছে না, বলছে না কঠিন পদার্থের তাকেও যদি আমরা ফোর্স দিই বা ফোর্স যদি সিগনিফিকেন্ট হিসেবে ফোর্স না দিই, তাতেও তার আকৃতি আকার পরিবর্তন হতে পারে। হ্যাঁ, যেমন এই যে বইয়ের পাতাটা, এটা কী বলে বল, কঠিন না তরল না গ্যাসীয়? এটা তাহলে এর কি শেপ আছে, কি নির্দিষ্ট শেপ আছে? আছে কি কিছু তার আছে, কপারের তার উন্ড করা রয়েছে, আমি তাকে খুলে দিলাম, সেটা হয়ে গেল স্ট্রেট, আবার তাকে ঘুরিয়ে দিলাম, দেখা গেলো সেটা একটা ডিয়ের মতো হয়ে গেল, ঠিক না? আমি বিশাল কিছু মানে ফোর্স করেছি। কঠিন পদার্থ বা তরল পদার্থের ক্ষেত্রে যখন আমরা বলি, বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে যখন আমরা বলি যে এদের নির্দিষ্ট কোনো আকার নেই, যে পাত্রে রাখা হয় তার আকার ধারণ করে। হ্যাঁ, লিকুইড যেটা যে পাত্রে রাখবো সেই পাত্রে আকার ধারণ করবে। গ্যাস কি হয়, পুরো পাত্র বরাবর সে ছড়িয়ে যেতে পারে, তার তো কোনো আকার থাকার কথাই নয়। কিন্তু সলিডের ক্ষেত্রে আমি এটা কেন বলতে যাব যে বল প্রয়োগ করা হবে তবে তার শেপ চেঞ্জ হবে, এই হলে না হবে না, এক্সট্রা বল প্রয়োগ করা হবে, এই কথাটা কেন বলতে যাবো আমরা? তাকে যদি ডেফিনেশন হিসেবে বলা হয় যে কঠিন পদার্থের নির্দিষ্ট শেপ থাকে, তাহলে কোথায় থেকে ফোর্স আসবে? কিচ্ছু দেওয়ার দরকার নেই, নর্মাল ভাবেই তার নির্দিষ্ট কোনো শেপ, যেমন এই যে এর একটা নির্দিষ্ট শেপ দেওয়া হয়েছে একে, ঠিক আছে। তো এইটা বলতে আমরা এটাই বুঝি যে সাধারণত আমরা ইলাস্টিক প্রপার্টি নিয়ে আলোচনা করি না যতক্ষণ পর্যন্ত আমি বলি নির্দিষ্ট শেপ রয়েছে, এই যে ফোর্স দিলাম কিছু পরিবর্তন হলো না, আমরা বলি যে হ্যাঁ নির্দিষ্ট শেপ আছে। কিন্তু যদি এক্সেপশনাল ফোর্স দেওয়া হয় তাহলে এরও শেপ চেঞ্জ হতে পারে। ওই জন্য কঠিন পদার্থের একটা নির্দিষ্ট শেপ আছে, এই ডেফিনেশন নতুন এনসিইআরটি বইগুলোতে তারা রাখতে চাইছে না। বেশ, তো আমরা যেটা বলছিলাম, তো সবাই যে কঠিন পদার্থ তা নয়, এখন সবাই যে আমাদের রিজিড বডি তা নয়, পারফেক্টলি রিজিড বডি এক্সিস্টই করে না, ঠিক আছে। পারফেক্টলি রিজিড বডি সেটা এক্সিস্টই করে না। এখন যদি আমাকে বলা হয় যে একটা কঠিন পদার্থ নিয়ে আমরা আলোচনা করি, ফার্স্ট যদি বলা হয় যে একটা মেটেরিয়াল আছে আমার কাছে কিছু, আমি একে কোনোভাবে ফোর্স দিলাম, ফোর্স দিলাম মানে এইদিকে ফোর্স দিলাম, এইদিকে ফোর্স দিলাম, এইদিকে ফোর্স দিলাম, ভেক্টর সাম অফ অল দ্য ফোর্সেস 0, এরকম ফোর্স দিয়েছে, ঠিক আছে। তাহলে এর যে শেপটা চেঞ্জ হলো, কেন চেঞ্জ হলো আর আমি কি করলাম বল প্রয়োগ করে? যদি বলা হয় আমাকে মলিকুলার মাইক্রোস্কোপিক থিওরি অনুসারে এই বল প্রয়োগ করার জন্য কি কি ঘটনা ঘটতে পারে, তাহলে কি 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 এক্সপ্লানেশন হতে পারে, এর কি কি হতে পারে? ঠিক, কারণ আমরা জানি যে সলিড হোক বা লিকুইড হোক বা গ্যাস হোক, তাদের মধ্যে যে অণুগুলো রয়েছে না, মলিকুলস বিভিন্ন রকম শেপে রয়েছে। একটা অ্যাটমসকে যদি আমরা দেখাই, সাপোজ এটা একটা অ্যাটম, এটা নিউক্লিয়াসের চারদিকে কি থাকে? ইলেকট্রন,
আরও সব ইলেকট্রন এরকম রয়েছে, ইলেকট্রন ক্লাউড আকারে এরকম থাকতে পারে, বা সেমি কোয়ান্টাম থিওরি অনুসারে অরবিটে ঘুরছে এরকম। আর একটা অ্যাটম যদি এর কাছাকাছি থাকে তারও এরকম ইলেকট্রন আছে, এভাবে ঘুরছে ইলেকট্রন আছে, এরকম সব শেপে রয়েছে। এখন এই অ্যাটমগুলোর মধ্যে পারস্পরিক ফোর্স থাকে, যে ফোর্সগুলোকে আমরা বলি কুলম্বীয় বল বলি আমরা, কুলম্বিয়ান ফোর্স। যেমন গ্র্যাভিটেশনাল ফোর্স আমরা পেলাম একটু আগে, সেরকম কুলম্বীয় বল ক্লাস 10-এ পড়েছি একটুখানি। তো সেটা কি, সেটা গ্র্যাভিটেশনাল ফোর্সের মতনই G/m/r² যেমন হয়, ঠিক এখানেও ঠিক সেম টাইপ অফ ফোর্স। কনস্ট্যান্টের নাম আমি সাপোজ কে দিচ্ছি, আর মাসের জন্য গ্র্যাভিটি তৈরি হয়, এখানে চার্জের জন্য সেটা Q1 Q2/r², এরকম একটা ফোর্স হয়, কুলম্বীয় ফোর্স বলি আমরা। তো যদি এই ইলেকট্রনটা ইলেকট্রনের কাছাকাছি আসে, দুটো নেগেটিভ চার্জ, বিকর্ষণ হবে না আকর্ষণ হবে। আবার এই ইলেকট্রনটাকে যদি দেখি, সে তো নিজের নিউক্লিয়াস দ্বারা আবার কী হবে, আকর্ষণ। আবার পাশে যে ইলেকট্রনটা নিউক্লিয়াসটা রয়েছে তার দ্বারা কী হবে, আকর্ষণ। ধনাত্মক চার্জ আর ঋণাত্মক চার্জের মধ্যে কী হবে, আকর্ষণ। আর ঋণাত্মক হলে বিকর্ষণ, দুটোই ধনাত্মক হলে সেম টাইপ অফ চার্জ যদি হয় তাহলে বিকর্ষণ, এরকম। তাহলে যদি এদিকে কাছাকাছি রাখি, তাহলে আমাকে যদি বলে একটা ইলেকট্রনের অন্য একটা অ্যাটম যে চারপাশে যে বসে আছে, তাহলে তার উপরে আকর্ষণ হবে না বিকর্ষণ হবে, এই গোটা অ্যাটম কাছে আসবে না দূরে আসবে, তো সেটা কি খুব সহজে বলা যাবে? নিজের নিউক্লিয়াস দ্বারা আকর্ষিত, পাশের নিউক্লিয়াস দ্বারা, এই নিউক্লিয়াস দ্বারা বিকর্ষিত, এর নিউক্লিয়াস দ্বারা বিকর্ষণ, আবার এর নিউক্লিয়াস দ্বারা আকর্ষণ। আবার 3 ডাইমেনশনাল ফিগার রয়েছে, বিভিন্ন জায়গায় জায়গায় অ্যাটম বসে আছে। যদি ল্যাটিস হয় তাহলে নির্দিষ্ট ছন্দে ছন্দে বসে থাকবে, ঠিক আছে। লং রেঞ্জ হতে পারে, সেটা যে দেখা যেতে পারে এই জায়গাটা যেমন দেখতে, দূরবর্তী জায়গাটাও তেমন দেখতে, সেরকম হতে পারে। আর যদি অ্যামরফাস হয় তাহলে কাছাকাছি জায়গাটা যেমন দেখতে, দূরের জায়গাটা আলাদা, এর যেমন শেপ ওর তেমন শেপ নয়, আলাদা। লিকুইডের ক্ষেত্রেও তাই হয়। তাহলে এই যে ইলেকট্রন, এই যে পাশাপাশি অ্যাটম, এরা একটা সলিডের ক্ষেত্রে কেমন এদের স্টেবল ফিগার করে রাখবে, কী রকম স্টেবল ফিগার করে রাখতে পারে? যদি বলা হয় একটা অ্যাটম আর একটা অ্যাটমের মধ্যে পারস্পরিক কিছু একটা বন্ডের মধ্যে তারা রয়েছে, কি একটা অ্যাটমের চারপাশে যদি আরও প্রচুর অ্যাটমস থাকে বা মলিকুলস থাকে, তারা যদি সবাই বলে যে না আমরা সমস্ত অ্যাটম এক জায়গায় থাকতে চাই, তাহলে তো কাউকে কম্প্রোমাইজ করতে হবে বা কিছু শেয়ার করতে হবে, এইভাবে হতে পারে। তো আমরা বলি যে কেউ আয়নিক বন্ড করে রয়েছে, কেউ কোভ্যালেন্ট বন্ড করে রয়েছে, আয়নীয় বন্ধন, সমযোজী বন্ধন পরিচিত আমরা কেমিস্ট্রিতে, তাই না? বিভিন্ন রকম বন্ড থাকতে পারে, ভ্যান ডার ওয়ালস বন্ড থাকতে পারে। তো এইরকম বন্ডিংয়ের মাধ্যমে এরা পরস্পরের মধ্যে দিয়ে রয়েছে। যদি বলা হয় একটা ইলেকট্রনের চারপাশটা কেমন, তাহলে চারপাশে একটা আবার ফিল্ড আছে ওরকম, যেমন আমরা বলেছি গ্র্যাভিটেশনাল ফিল্ড, সেরকম তড়িৎ ফিল্ড আছে, বিভিন্ন চার্জের জন্য তড়িৎ ফিল্ড আছে। আর গ্র্যাভিটেশনাল ফিল্ডের জন্য যেমন আমরা পোটেনশিয়াল পেয়েছি বা পোটেনশিয়াল এনার্জি পেয়েছি, তড়িৎ বলের জন্য সেম পোটেনশিয়াল এনার্জি পাবো। তো যদি সেই পোটেনশিয়াল এনার্জি গ্রাফটাকে টানি আমরা, তাহলে ঠিক দেখতে হয় এরকম, ইউ পোটেনশিয়াল এনার্জি আর এটা আর, এটাকে বলা স্থিতিশক্তি। আর এটা হচ্ছে ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স, বা বাংলাতে কি বলে এটা, হ্যাঁ আন্তরাণবিক, হ্যাঁ ঠিক, আন্তরাণবিক দূরত্ব, ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স বলা হয়। এই যে গ্রাফটা ঠিক এরকম টাইপের গ্রাফ হয় একটা, ঠিক আছে। এক্সাক্ট ইকুয়েশন আমি লিখছি না, ইকুয়েশনের বিভিন্ন ফর্ম রয়েছে, এরকম একটা কিছু একটা ফর্ম হয়। এই যে ডিস্টেন্সটা, এটাকে বলা হয় সাপোজ একটা নির্দিষ্ট বিন্দু, এটা এই একটা বিন্দু, সাপোজ এটা r0, এরকম এই বিন্দুটা সাপোজ r0, আর আদার্স কিছু পয়েন্ট আমরা আর একটা বিন্দু দিয়েছি, সাপোজ কিছু একটা নাম সেটা, এটাও একটা নাম, এটা সাপোজ r1। এই গ্রাফটা থেকে কি দেখতে পাচ্ছি, এই গ্রাফটা থেকে পোটেনশিয়াল এনার্জি মানে স্থিতিশক্তি, গ্র্যাভিটেশনাল স্থিতিশক্তির মান কেমন হয়, G/m/r মাইনাস G/m/r। তাহলে ওই তড়িৎ স্থিতিশক্তির মানটাও সেরকমই হয়, মাইনাস দেবো না, কারণ ওখানে প্লাস মাইনাস দুটি থাকে, Q1 Q2/r এই টাইপের কিছু একটা হয়, ঠিক আছে। তো দেখ একটা নির্দিষ্ট ডিস্টেন্সের আগে স্থিতিশক্তি ধনাত্মক, এই যে এটা ধনাত্মক, আর তারপরে কি ঋণাত্মক, সব নেগেটিভ, আর তারপরে আস্তে আস্তে ওটা জিরোর দিকে অ্যাপ্রোচ করছে, স্থিতিশক্তির মান জিরোর দিকে। তার মানে যদি বলি r টেন্ডস টু ইনফিনিটি, তাহলে ইউ ইজ 0,
যদি r টেন্ডস টু ইনফিনিটি বলা হয় তাহলে স্থিতিশক্তি হচ্ছে 0। আর যদি এটা কাছাকাছি থাকি আমরা সেপারেশন, যদি দুটো অ্যাটমের মধ্যে সেপারেশন বলছি আমরা, ঠিক আছে, ইন্টার অ্যাটমিক স্পেসিং, তাহলে দুটো অ্যাটমের মধ্যে যদি দূরত্ব অনেক বড় বেশি হয় তাহলে আমরা বলি তাদের মধ্যে কোনো স্থিতিশক্তি নেই। আর যদি তাদের ডিস্টেন্সটা একটা নির্দিষ্ট ডিস্টেন্স হয়, সাপোজ r, তাদের মধ্যে ডিস্টেন্স যদি r হয় তাহলে স্থিতিশক্তি কেমন হবে সেইটা আমরা গ্রাফিক্যালি দেখিয়েছি। যদি বলা হয় r এর ভ্যালু এইটা, তাহলে স্থিতিশক্তি কোনটা? নেগেটিভ। যদি বলা হয় r এর মান r1, তাহলে স্থিতিশক্তি কি? মিনিমাম, এর থেকে কম আর নাই। তো দিস ইজ মিনিমাম ভ্যালু, এটা ইউ মিন। যদি বলা হয় r ইজিক্যাল টু r0, তাহলে একটা লিমিটিং ভ্যালু, একটা r ইজিক্যাল টু r0 ইজ লিমিটিং ভ্যালু। কার লিমিটিং ভ্যালু? কিসের লিমিটিং ভ্যালু? হ্যাঁ, স্থিতিশক্তির কোন লিমিট প্রকাশ করছে r0? না, গ্রাউন্ড লেভেল ইনফিনিটি বল না, r ইজিক্যাল টু r0 এটা লিমিট প্রকাশ করছে। কি লিমিট? স্থিতিশক্তির মান তো এখানে 0 দেখতে পাচ্ছি। আর কেউ? r ইজিক্যাল টু r0 বলছে যে এর আগে পর্যন্ত স্থিতিশক্তি সব ধনাত্মক, আর এর পরে স্থিতিশক্তি সব ঋণাত্মক। ঠিক আছে, এরকম যদি একটা গ্রাফ থাকে আমার কাছে, আর এটা যদি অরিজিন হয়, এই y অক্ষ হয়, এটা x অক্ষ হয়, এটা যদি x0 হয় তাহলে x0 এর আগে এখানে যদি x বলি তাহলে এইটা স্থিতিশক্তি ধনাত্মক। যদি বলে এইটা x তাহলে এইটা ধনাত্মক। যদি বলে এইটা x তাহলে এটা ঋণাত্মক। তাহলে r ইজিক্যাল টু r0 ইজ দ্য লিমিটিং ভ্যালু অফ r। মানে সেই সেপারেশনের একটা ক্ষুদ্র দূরত্ব যদি খুব কাছাকাছি এরকম চলে আসে r0 ডিস্টেন্স, তাহলে তার কাছে যদি আসে তাহলে স্থিতিশক্তির মান হচ্ছে ধনাত্মক। ঠিক আছে, আর স্থিতিশক্তি থেকে আমরা স্থিতিশক্তি গ্রাফটা কেন খুব ইম্পর্টেন্ট বলতে পারবি? এই গ্রাফটা, স্থিতিশক্তির গ্রাফ কেন ইম্পর্টেন্ট? না, স্থিতিশক্তি থেকে ডাইরেক্ট আমি কি বার করতে পারি? ফোর্স বের করতে পারি। ঠিক, পোটেনশিয়াল থেকে কি বের করতে পারি? ফিল্ড। আর স্থিতিশক্তি থেকে কি বের করতে পারি? ফোর্স। ফর্মুলা কি? F সমান মাইনাস ডি আর। এই গ্র্যাভিটেশনাল ক্ষেত্র তো তাই করেছি, মাইনাস জিএমএম বাই আর, তার ডেরিভেটিভ করলে কি হবে? মাইনাস জি আর স্কোয়ার, তাই না? আর স্কোয়ার এরকম হয়ে যাবে। তাহলে পোটেনশিয়াল এনার্জি যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা ফোর্স পাবো, আর যদি পোটেনশিয়ালের ডেরিভেটিভ করি তাহলে ফিল্ড পাবো। সেটা যদি ইলেকট্রিক ফিল্ড হয় ইলেকট্রিক ফিল্ড, গ্র্যাভিটেশনাল ফিল্ড হলে গ্র্যাভিটেশনাল ফিল্ড, এরকম পাবো আমরা। এই জিনিসটা কি? ডিইউডিআর মানে কি? হ্যাঁ, তার মানে এটাকে আমরা বলি গ্রেডিয়েন্ট বলি বা রেট অফ চেঞ্জ বলি। মানে আর পরিবর্তনের স্থিতিশক্তি কেমন পরিবর্তন হবে, আর এটাকে আমরা ফিজিক্সের প্রথম চ্যাপ্টার থেকে পড়ে আসছি। এটা স্লোপ বা নতি। কার নতি? ইউ ভার্সেস আর লেখচিত্রে নতি প্রকাশ করছে। ঠিক আছে, যদি নতি হয় ধনাত্মক, ধনাত্মক নতি করে এই গ্রাফটা, যদি আমাকে বলে এই গ্রাফটা এটা ধনাত্মক নতি না ঋণাত্মক নতি? ধনাত্মক। যদি গ্রাফটা এরকম হয় তার মানে একজন বাড়লে যদি একজন কমে তাহলে ঋণাত্মক নতি, আর একজন বাড়লে যদি ও বাড়ে তাহলে ধনাত্মক নতি। তাহলে আমি যদি এখানে আসি, এই যে r0 আগে যদি আসি এই বিন্দুতে, এখানে ধনাত্মক নতি না ঋণাত্মক নতি? আর বাড়লে কমছে। ঠিক আছে, তাহলে ফোর্স হচ্ছে, তাহলে এই নতিটা এই জায়গাতে হচ্ছে কি? পজিটিভ। নতিটা বলছি, নতিটা নেগেটিভ। আর বাড়ছে, ইউ কি হবে? কমছে। যদি আমি খুব ক্ষুদ্র দূরত্বে থাকি, যদি আরেকটু কাছে আসি বা আরেকটু দূরে যাই, সামান্য একটু দূরে যাই, তাহলে এই যে পোটেনশিয়াল এনার্জির যে পরিবর্তন সেটাকে বলে গ্রেডিয়েন্ট বা স্লোপ বলা হয়। এই স্লোপের মান ঋণাত্মক যদি হয় তাহলে এই জায়গায় ফোর্স কত হবে? পজিটিভ। পজিটিভ ফোর্স মানে হচ্ছে বিকর্ষণ, নেগেটিভ ফোর্স মানে অ্যাট্রাকশন। গ্র্যাভিটিতে পড়েছি মাইনাস জিএমএম বাই আর স্কোয়ার, অ্যাট্রাকটিভ ফোর্স। তাহলে খুব কাছে তারা আসতে পারবে? পারবে। যদি r0 থেকে আমি আরো কাছে চলে আসি, আমি যদি এখানে থাকি, এখানে যদি থাকি, খুব ভেরি স্মল ডিস্টেন্স যদি থাকি, আর সেই জায়গায় দুটো অ্যাটমসের মধ্যে যা ফোর্স, অন্তত এই গ্রাফ অনুসারে যে ফোর্স, দ্যাট ফোর্স ইজ পজিটিভ। পজিটিভ মানে রিপালশন। ঠিক আছে, বিকর্ষণ বল। তাহলে এখানে হচ্ছে বিকর্ষণ বল বা রিপালশন। এই ফোর্স কাজ করছে এই r0 ঠিক আগে। ঠিক আছে, যদি তারপরে চলে যায় তাহলে সেই অনুসারে, যদি তাহলে তার মানে খুব কাছে চলে এলো তাহলে বলে এই যা দূরে চলে যা। যদি খুব দূরে চলে যায় তখন আবার টানবে, অ্যাট্রাকশন হবে, তখন আবার নির্দিষ্ট ডিস্টেন্স পর্যন্ত সেই ঘটনাগুলো চলে।
তাও হ্যাঁ, তারপর আর বাউন্ড সিস্টেম হওয়া যাবে না, ঠিক থাকবে না। হ্যাঁ, যদি হাই এনার্জি দিই আমি, প্রচুর এনার্জি দিই, তখন সেটা ফিউজ হয়ে যেতে পারে, ঠিক আছে। যদি সূর্যের মধ্যে বলা হয় যে বিক্রিয়া চলছে, যদি দুটো অ্যাটমকে যদি আমি ফিউজ করতে যাই, তাহলে যতটা এনার্জি দেওয়া তার থেকে বেশি সাফিসিয়েন্ট এনার্জি দিতে হবে। তো কারণ এখানে রিপালশন আছে, সেই রিপালশন ফোর্সকে ওভারকাম করার মতো তোমাকে শক্তি দিতে হবে, যেটা সূর্যের মধ্যে প্রচুর টেম্পারেচার থাকে, হিউজ কাইনেটিক এনার্জি থাকে, আর কিছুটা কোয়ান্টাম থিওরি মেনে চলে, ঠিক আছে। যদি তার থেকে আমি দূরে যাই, তাহলে কি হবে, নেচার পাল্টে যাবে পোটেনশিয়াল এনার্জি, তাহলে তখন আকর্ষণ হবে। তার মানে যদি দুটো অ্যাটম কাছাকাছি থাকে, তাহলে তাদের মধ্যে আকর্ষণ বল থাকতে পারে, আবার বিকর্ষণ বল থাকতে পারে। তো এইটাকে স্প্রিং এর সাহায্যে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা যায়, স্প্রিং থিওরি দিয়ে। একটা সিম্পল স্প্রিং যদি আমরা আঁকি এরকম, আর যদি এখানে একটা মাস ঝুলিয়ে দিই এম, এবার আমি কি করছি, সাপোজ এই বস্তুটাকে নিচে একটু নামিয়ে দিলাম, সামান্য নিচে নামিয়ে দিলাম, কি হবে, স্প্রিংটা দৈর্ঘ্য বাড়বে, এবং যদি আমি এমটাকে যদি সাপোজ এরকম ধরে ছেড়ে দিয়েছি, ঠিক আছে, অথবা গ্র্যাভিটির জন্য সে নিচে পড়েছে, যাই হোক না কেন, তাহলে ওপর দিকে ও ফোর্স পাবে, ওপর দিকে ফোর্স গিয়ে আবার তাকে পুনরায় আগের অবস্থানে ফিরিয়ে দেবে। তার মানে কি, যদি তারা দূরে যেতে চায়, তাহলে যে সমস্ত মলিকিউলস আছে তারা তাকে কাছে নিয়ে আবার হাজির করবে। এবার যদি উল্টাটা করি আমি, এটা স্প্রিং ছিল, সংকোচন করে দাও, মাছটাকে আমি ধরে ওপরে ভেবে তুলে দিলাম, দিয়ে ছেড়ে দিলাম, কি করবে, বলবে সাম্যাবস্থায় ফিরে যা। কি, যদি একটা স্প্রিংকে আমি ইলংগেটেড করার চেষ্টা করি, দিয়ে ছেড়ে দিই, তার মানে দুটো অ্যাটমকে আমি দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, তাহলে ওই সিস্টেম স্প্রিংয়ের যে অনুপরমাণু যারা রয়েছে তাদের মধ্যে যে ভেতরে ফোর্স তৈরি হচ্ছে, সেই ফোর্সটাকে পুনরায় আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে আসবে। আর যদি তাকে সংকোচন করার চেষ্টা করি, তাহলে আবার তখন রিপালশন কাছাকাছি চলে আসবে, তখন আবার রিপালশন বলে যা দূরে যা, আমি ন্যাচারাল অবস্থানে থাকতে যাই। এই যে ন্যাচারাল অবস্থা, এটা ন্যাচারাল লেংথ বলা হয়, এটাকে ন্যাচারাল লেংথ, এটাকে বলা হয় সাম্যাবস্থা। এই সাম্যাবস্থায় থাকতে চাই, সাম্যাবস্থায় পোটেনশিয়াল এনার্জি সর্বদা মিনিমাম হবে, ইউ। পোটেনশিয়াল এনার্জি সাম্যাবস্থায় সবসময় মিনিমাম হবে, মিনিমাম পোটেনশিয়াল এনার্জি সে থাকতে পছন্দ করে। মানে যে গ্রাফটা ছিল সেই গ্রাফটা কেমন, এরকম, এখানে মিনিমাম পোটেনশিয়াল এনার্জি কোথায়, এই বিন্দুতে, আর ইজ ইকুয়াল টু R1 দিয়েছিলাম আমরা, বলতে হবে এই বিন্দুতে ফোর্স কত, কেন নতি শূন্য, তাহলে এই যে বিন্দুটা, এটা যদি R1 বলি, তাহলে এই বিন্দুতে ফোর্স হচ্ছে মাইনাস DU dr, ইট ইজ 0, ফোর্স 0। তাহলে আমাকে ভাই তুমি কাছে নিয়ে যাবার চেষ্টা করো না বিকর্ষণ, আমাকে দূরে নিয়ে যাবার চেষ্টা করো না আকর্ষণ, তাহলে আমি এমন জায়গায় থাকবো যেখানে আমার উপর কোনো ফোর্স নাই, দ্যাট ইজ ইকুইলিব্রিয়াম, নিড ফোর্স 0, ঠিক আছে। তো সেইভাবেই একটা অনুপরমাণু নিজেকে তারা অ্যাডজাস্ট করে রাখে বিভিন্ন বন্ডের থ্রু দিয়ে, যে ভাই মিনিমাম পোটেনশিয়াল এনার্জি আমি পছন্দ করি, আমাকে ডিস্টার্ব করো না, দ্যাট ইজ দ্য স্টেবল ফিগার, ঠিক আছে, এটা হচ্ছে স্টেবল ফিগার। সলিডের ক্ষেত্রে কি হয়, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা খুব কম হয়, এই যে R1 বা R0 ডিস্টেন্স, এই ভ্যালুটা খুব কম হয়, খুব কাছাকাছি থাকে মলিকিউলসগুলো। আর লিকুইডের ক্ষেত্রে কি হয়, একটু বেশি দূরে, আর গ্যাসের ক্ষেত্রে এতটাই দূরে তারা থাকে যে একটা মলিকিউল আর একটা মলিকিউলকে কোনো ফোর্সই এক্সাক্ট করে না, ফোর্সই দেয় না। কি বললাম, সলিডের ক্ষেত্রে দুটো অনুপরমাণুর যে গ্যাপ, সেই গ্যাপটা যথেষ্ট সিগনিফিকেন্ট হয়, খুব কম হয়, খুবই কম, অ্যাংস্ট্রম অর্ডারেও হতে পারে সেটা। তাহলে একটা মলিকিউল আর একটা মলিকিউলকে স্ট্রং ফোর্স দেবে। লিকুইডের ক্ষেত্রে ফোর্সের মান বাড়বে না কমবে, পরস্পর ইন্টারাকশন কমে যাবে, কারণ দূরে থাকবে তারা লিকুইডের ক্ষেত্রে। আর গ্যাসের ক্ষেত্রে অনেকটাই দূরে, এর সাথে এর কোনো সম্পর্কই নেই সেরকম, ওই জন্য ও পালিয়ে যায় ওইদিকে পালিয়ে যাচ্ছে, কোনো ডেফিনিট শেপই নেই তার, যে যেখানে খুশি চলে যাচ্ছে। সেই হিসাবে এই ইন্টার অ্যাটমিক স্পেসিংয়ের মান যদি খুব বড় হয়, তাহলে আমরা বলি সেটা গ্যাস, তার থেকে যদি কম হয় সেটাকে আমরা বলি লিকুইড, আর যদি খুবই স্মল হয় আমরা তাকে বলি কি, সলিড। হ্যাঁ, ফোর্স আছে না, এটা R1 এ ফোর্স 0, ডেরিভেটিভ রেজাল্টেন্ট ফোর্স। হ্যাঁ, 3 ডাইমেনশনাল ফিগার অনুসারে এটা 3D ফিগার, আমি 1 ডাইমেনশন দেখালাম, 3 ডাইমেনশনাল ফিগার, ঘনক ভাবতে পারি আমরা। তো নিট ফোর্স অন ইট ইজ 0। এবার আমি যদি R1 এর আশেপাশে একে ডিস্টার্ব করি, কি হবে, অসিলেট করবে, অসিলেট করবে। একটা স্প্রিংকে যদি আমি টেনে দিই, ছেড়ে দিই, তাহলে কি হবে, ও
অসিলেট করবে। ঠিক সেরকম 3 ডাইমেনশনাল ফিগার অনুসারে যদি দেখা যায় যে বিভিন্নভাবে এইভাবে একটা ঘনকের এইভাবে সাপোজ বিভিন্ন পজিশনে অ্যাটম রয়েছে, এখানে 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 সব অ্যাটম রয়েছে, আর এদের মধ্যে যে বন্ড সেটাকে আমি স্প্রিংয়ের সাহায্যে যদি যুক্ত করে দিই এইভাবে, যদি বলি এদের কাল্পনিক স্প্রিং রয়েছে এরকম, স্প্রিং দিয়ে আমি আমাদের কল্পনা করতে সুবিধা এরকম, যদি বলি দেয়ার বন্ডিং ইজ লাইক স্প্রিং মাস সিস্টেম এরকম রয়েছে। এরকম আরও আছে 3 ডাইমেনশনাল ফিগার এরকম। হ্যাঁ, এটা লং রেঞ্জ হতে পারে বা শর্ট রেঞ্জ হতে পারে। ঠিক আছে, তো যদি আমি এই মলিকিউলটাকে টেনে দিই কী হবে, টেনে দিই ভেতর দিকে টেনে দেবে, তাদের ইন্টারঅ্যাটমিক যে ফোর্স সেটা টেনে দেবে। আর যদি কাছে নিয়ে যায় তাহলে বা স্প্রিং বলে ওই দূরে যা ঠেলে দেবে, তাহলে আকর্ষণ বিকর্ষণ বল এদের মধ্যে থাকবে। আমি যদি কোনোভাবে একে বিকৃত করার চেষ্টা করি বাইরে থেকে কোনো প্রতিমিত বল দিয়ে বা যেভাবেই করে, ভেতরে ভেতরে ফোর্স তৈরি হওয়ার মতো ক্ষমতায় রয়েছে। দ্যাট প্রপার্টি ইজ কল্ড দ্য ইলাস্টিক প্রপার্টি। ঠিক আছে, সেই ধর্মটাকে আমরা বলি স্থিতিস্থাপক ধর্ম। তো এই স্থিতিস্থাপক ধর্ম নিয়ে আমাদের চ্যাপ্টার শুরু। আর এই যে ফিরিয়ে আনার যে বল, সেই বলটার একটা নাম আছে, যেটাকে বলে প্রত্যানয়ক বল, ফিরিয়ে আনার বল, রেস্টোরিং ফোর্স বলা হয় এটা। ঠিক আছে, এবার এদিকে একটু সময় দেয়, যদি এই বস্তুটাকে এই অণুটাকে সরি এই অ্যাটমটাকে যদি আমি, অ্যাটম মানে আমি মাইক্রোস্কোপিক্যালি বলছি, ঠিক আছে, আমি তার অ্যাটম ধরতে পারবো না, আমাকে তার বাহ্যিক প্রপার্টিকে বিকৃত করতে হবে, আর অ্যাটমিক প্রপার্টি এখানে আমি দেখতে পাচ্ছি। যদি এইটাকে কোনোভাবে আমি ডিস্টার্ব করি খুব কম, তার মানে তার গ্রাফটা ছিল এরকম, আমি যদি এইখানে থাকি তাহলে তার এই পোটেনশিয়াল এনার্জি এখানে একটা ভ্যালু এখানে একটা ভ্যালু, আর আমি যদি সামান্য তাকে ডিস্টার্ব করি সে কিন্তু অসিলেট হতে 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 ওই মিনিমাম পোটেনশিয়াল এনার্জিতেই ফেরত যাবে। আর সিম্পল মার্বেল সিস্টেম দিয়ে যদি আমরা ভাবি, এরকম যদি একটা রাস্তা থাকে, এরকম খাঁজ কাটা থাকে, রাস্তা গর্ত, তারপরে এরকম আর একটা বড় গর্ত, এবার আমাকে বলা হলো একটা মার্বেল নাও, যে মার্বেলটাকে এখানে জাস্ট টোকা মেরে ছেড়ে দাও, তাহলে মার্বেলটা গড়িয়ে 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 সাপোজ এখানে দেখ এই সব জায়গা একই, এটাও যায় এটাও যায় এটা যা, তো যদি এখানে থাকে সে নো প্রবলেম, এটাকে নিউট্রাল পয়েন্ট বলা হয়। নিউট্রাল, এই পজিশনটা যা এই পজিশনটা তো এটা ইকুয়ালি লাইকলি। যদি এটাকে সামান্য ঠেলে দাও এখানে আসবে, সে বলে আমি এবার এমন জায়গায় এসেছি আমাকে আর ডিস্টার্ব করার কেউ নাই। তো যদি আমি সামান্য ফোর্স দিই, লিটল বিট ফোর্স দিই, কী হবে, ওইখানেই অসিলেট করবে। কিন্তু যদি লার্জ ফোর্স দিই তাহলে টোপকে এখানে একদম আরও মিনিমাম পোটেনশিয়াল যে আসবে। এখানে যদি আমি লার্জ ফোর্স দিই তাহলে অত সহজে একে ডিস্টার্ব করা যাবে না। ঠিক আছে, বিরাট যদি ফোর্স দিই তাহলে হ্যাঁ তা সে বিকৃত হতে পারে, ভেঙে যেতে পারে, তার সিস্টেম হয়তো তার গঠন পরিবর্তন হতে পারে, এসব জিনিস হতে পারে। ঠিক আছে, তো আমরা যেগুলো পড়ছি এই ধর্মগুলোকে নিয়ে পড়ছি, তো জাস্ট আমরা কিছু সংজ্ঞা লিখবো, আগে ছোটো ছোটো করে লিখবো ডেফিনেশনস। খুব ইজি চ্যাপ্টার, একদম জটিল চ্যাপ্টার নয়, ছোট্ট ছোট্ট করে ডেফিনেশনগুলো বললে সমস্ত অঙ্ক হয়ে যাবে, একটা অঙ্ক কঠিন নাই। প্রথম, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, ইংরেজিটাও খুব ইম্পর্টেন্ট, পারফেক্টলি ইলাস্টিক বডি। এই পারফেক্টলি ইলাস্টিক বডি হচ্ছে কি লিখবো আমরা, সংজ্ঞাগুলো খুব ইম্পর্টেন্ট লিখবো। প্রযুক্ত বল বা দ্বন্দ্ব সরিয়ে নিলে, প্রযুক্ত বল বা দ্বন্দ্ব সরিয়ে নিলে কোনো বিকৃত বস্তু যদি কোনো বিকৃত বস্তু যদি তার পূর্বের আকার ও আকৃতি পুরোপুরি ফিরে পায়, তবে ওই বস্তুকে সম্পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলে। ডট ডট ডট, তবে বস্তুকে ডট 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 বলে। মানে কি, সাপোজ আমার কাছে একটা বস্তু রয়েছে এরকম, আমি তাকে কোনোভাবে বল প্রয়োগ করেছি, এই বল প্রয়োগ করার উদ্দেশ্য কি এটা সবসময় মাথায় রাখতে হবে। এই বল প্রয়োগ করার উদ্দেশ্য কি, শেপ চেঞ্জ করা, সাইজ চেঞ্জ করা, কখনোই তার অ্যাক্সিলারেশন সৃষ্টি করা নয়। ওই জন্য কিছু বেঙ্গলি বইয়ে প্রতিমিত বল কথার উল্লেখ করেনি বিকৃত সংজ্ঞায়, ওটা দেওয়াটা কিন্তু আরও গুড ডেফিনেশন। ঠিক আছে, যেমন আমরা পীড়নের সংজ্ঞাতে পড়বো বা বিকৃত সংজ্ঞায় পড়বো। টোটাল ফোর্স জিরো, নিট ফোর্স যদি জিরো না হয় তাহলে অ্যাক্সিলারেশন হবে। অ্যাক্সিলারেশন নিউটনস ল সলভ করতে যাচ্ছি না আমরা, তার আকার আকৃতি পরিবর্তন দেখতে যাচ্ছি। কি বললাম, একটা বস্তুকে আমি কোনোভাবে বিকৃত করার চেষ্টা করছি, সাপোজ বল প্রয়োগ করেছি, একটা আমাদের রাবারের বল আছে,
ঠিক আছে, আমরা ছোটোবেলায় ক্রিকেট খেলেছি, তো ক্যামব্রিজ বল বা রাবার বল কিছু একটা আছে, সেটাকে হাতে ধরেছি, জোরে প্রেস করেছি, শেপ চেঞ্জ হয়েছে কিনা, সাইজ চেঞ্জ হয়েছে কিনা, যে জায়গায় প্রেসটা বেশি পড়েছে সেই জায়গায় একটু বেশি বেশি গবে গিয়েছে। এবার ছেড়ে দিলাম, কি হবে? যদি সম্পূর্ণভাবে আগের অবস্থানে ফেরত আসে তবেই তাকে বল পারফেক্টলি ইলাস্টিক বডি। যদি সম্পূর্ণভাবে পারফেক্টলি ইলাস্টিক বডি হয় না, সম্পূর্ণভাবে ফেরত কেউ আসে না, আমরা হয়তো ম্যাক্রোস্কোপিক লেভেলে তাকে দেখছি, যদি মনে হচ্ছে যে হ্যাঁ এটা সম্পূর্ণভাবে ফেরত এসেছে, কিন্তু বাস্তবে হয় না, পারফেক্টলি ইলাস্টিক বডি নেই। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম। সাইজ আর সেম মানে বোঝা গেল। সেম মানে কি? আকার আকৃতি, আর সাইজ মানে হচ্ছে কতটা বড় ছিল বা ছোট ছিল সেটা। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে র্যাঙ্ক নাম্বার ডেফিনেশন। 2 নম্বর দ্বন্দ্ব মানে হ্যাঁ ইকুয়াল পরিমাণ ফোর্স, টর্ক, ওইটাই ঘূর্ণনের জন্য বলবো আমরা আস্তে আস্তে। স্থিতিস্থাপক সীমা, স্থিতিস্থাপক সীমা ইংরাজিতে হচ্ছে ইলাস্টিক লিমিট। ইলাস্টিক লিমিট লিখব। বস্তুর বিকৃতি কম হলে, খুব ফাস্ট লিখবি, সংজ্ঞাতে বেশি টাইম দেবো না। বস্তুর বিকৃতি কম হলে এবং একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকলে বস্তু সম্পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর মতো আচরণ করে। বস্তু সম্পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর মতো আচরণ করে। একে ... বলে। বুঝে মানে কি? কি লেখা হয়নি? কোন জায়গায় বল? বস্তু বিকৃতি কম হলে এবং একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকলে বস্তু সম্পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর মতো আচরণ করে। নাম শুনে কি বুঝতে পারছি? এবার একটা জিনিস কেয়ারফুলি বুঝতে হবে, স্থিতিস্থাপক সীমার সংজ্ঞা বলতে গিয়ে আমি স্থিতিস্থাপক বস্তুর সম্পূর্ণ স্থিতিস্থাপক বস্তুকে নিয়ে এলাম। তাহলে পরীক্ষায় যদি আমাকে বলে যে স্থিতিস্থাপক সীমা কাকে বলে, তাহলে আমি তাকে ডিফাইন করতে গিয়ে যদি আরেকটা আননোন কোয়ান্টিটিকে বা প্যারামিটারকে নিয়ে আসি, তাহলে ডেফিনেশন কমপ্লিট হবে না। তার আগে ওটা বলে দিতে হবে, তারপরে তোমাকে এটা বলতে হবে। চেষ্টা করতে হবে সেটা করার, না করলেও অসুবিধা নেই কিছু, এখন অতটাও দেওয়া হয় না। বেশ, এই যে স্টিলটা, এটাকে আমি যথেষ্ট প্রেস করছি, ঠিক আছে, বা অল্প প্রেস করছি, এর কি শেপ চেঞ্জ হলো? তাহলে এটা পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। আমি বল দিলাম, ভেতরে কি হয়েছে আমি দেখতে পেলাম না, কিন্তু সরিয়ে নিলাম, একই রকম জলের যে 1 লিটার জল ধরে এখনো 1 লিটারই জল ধরে। যদি এমন হয় অল্প বিস্তর বল প্রয়োগ করলে এর শেপ টেপ চেঞ্জ হতে পারে, পুনরায় ওই অবস্থানে একদম অরিজিনাল পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর মধ্যে সে ফেরত পায়, তাহলে যে রেঞ্জে আমি ফোর্স দিয়েছি, যে রেঞ্জে মানে যতটা রেঞ্জ জুড়ে আমি, এটা একটা রেঞ্জ, আরও একটা রেঞ্জ জোরে ফোর্স দিচ্ছি, আরও জোরে ফোর্স দিচ্ছি, তাহলে রেঞ্জ বাড়াচ্ছি আমি। যতটা রেঞ্জ পর্যন্ত দিলে আমি বলতে পারবো যে না, ও আবার পুনরায় আগের আকৃতি সব ফেরত পেয়েছে, সেই রেঞ্জটাকে বলবো স্থিতিস্থাপক সীমা। স্বাভাবিকভাবেই এর মান বেশি হবে না কম হবে? মানে ফোর্সের মান বেশি হবে না কম হবে? হ্যাঁ, পূর্ণ স্থিতিস্থাপক বলা হচ্ছে যে ফেরত পাবে, জিনিসটা বোঝা গেল না? এটা আমার স্টিল, আমি একে ফোর্স দিলাম একটা নির্দিষ্ট মেটেরিয়ালের ক্ষেত্রে বলছি আমি, ঠিক আছে, পদার্থের উপর অবশ্যই নির্ভর করবে সেই ফোর্স। আমি বলছি একে ফোর্স দিলাম, এ বিকৃত হলো, ফোর্স সরিয়ে নিলাম, আবার আগের অবস্থানে ফেরত গেলাম। এবার যদি ফোর্সের মান বাড়াই, তাহলে হতে পারে ও পার্মানেন্টভাবে বিকৃত হয়ে যেতে পারে। কি, একটা রাবারকে টানলাম, বিকৃত হলো, ছেড়ে দিলাম, পুনরায় আগের অবস্থানে চলে গেল, যা ছিল তাই তো আছে। তাহলে বললো পূর্ণ স্থিতিস্থাপক বস্তু যেমন আচরণ করে ও ঠিক সেরকমই আচরণ করেছে। একটা মাটির ঢিপকে নিলে নিশ্চয়ই হবে না, কি হবে? ওকে সামান্য পরিমাণ বল দে, দেখো বিকৃত হয়ে যাবে, তাহলে ওর ইলাস্টিক লিমিট ইজ ভেরি স্মল, ওটাকে পারফেক্টলি ইনইলাস্টিক বলা যেতে পারে, বা তার নাম পারফেক্টলি প্লাস্টিক বলা যেতে পারে, পরে আমরা তার সংজ্ঞা দেবো। বুঝতে পারলাম কি? মেটেরিয়াল টু মেটেরিয়াল ভ্যারি করে। ফোর্স দিলাম, ওই জন্য সবসময় লেখা থাকে অল্প ফোর্স দিলে, বইয়ে লেখা থাকে অল্প বিস্তর ফোর্স দিলে, বেশি ফোর্স দিলে বিকৃত হয়ে যেতে পারে, ইলাস্টিক লিমিট ছাড়িয়ে যেতে পারে, ঠিক আছে। মানে হ্যাঁ, চেঞ্জ করছে তো, বিকৃতটাই তো চেঞ্জ করে দিচ্ছে। যদি সে ভেঙে যায়, ভঙ্গুর হয়ে যায়,
তাহলে তার অনুপরমাণুর মধ্যে আর কোনো আকর্ষণ বলই না, ওটা পুরো বিচ্ছিন্ন হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল একটা মেটেরিয়াল থেকে, ও পারলোই না আর বল দিতে। মানে একদম সোজা কথায় বাংলা ভাষায় যদি আমি সাপোজ আমাদের খুব ভালো ছেলে, খুব ভদ্র ছেলে, আমি ওকে কন্টিনিউয়াস অপমান করে যাচ্ছি, ঠিক আছে, ও সহ্য করছে, তেমন সহ্য করছে মানে শুনছে তো, কানে তো ঢুকছে কথাগুলো, মনে মনে রাগ হচ্ছে ওর, কিন্তু কিছু করতে পারছে না, কারণ ওর সামনে স্যার বসে আছে, সে কি মারতে যাবে? পারবে না নিশ্চয়ই। যে আমি ওকে আরও বকছি, এত অপমান করছি, সে একবারে মানে গোষ্ঠীর উদ্ধার করে দেয়, বাবা মা, তার বাবা, তার ঠাকুমা, দাদু যত ছিল গোষ্ঠী, ওকে একদম ও এই করতে করতে মেরে দিলে ঘুম করে এক ঘুষি, স্যার কি মেরে দিলে এক ঘুষি। আমরা এরকম দেখেছি মাঝে মাঝে, ঠিক আছে, চেয়ার ছুঁড়ে মেরে দিয়ে পালিয়ে, যা আমি ক্লাস করলাম না, কি ওই ইলাস্টিক লিমিট ছাড়িয়ে গেছে স্যার। আপনি যা বলেছেন একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত বলেছেন, আমি সহ্য করেছি, আমার ভেতরে অতটুকু রেজিস্ট্রিভ পাওয়ার তৈরি হওয়ার মতো ক্ষমতা ছিল। এরপরে আপনি যা কথা বলেছেন স্যার, আমার বাবা মা, হ্যাঁ, তারপরে আমার দাদু, এত সব গোষ্ঠীর যা নিয়ে এসছেন, আমি আর সহ্য করতে পারিনি। এটা হচ্ছে ইলাস্টিক লিমিট। তো একটা রাবার যদি থাকে, তুমি তাকে টানছো, ছেড়ে দিচ্ছ, পুনরায় সেম, আবার টানছো, আবার ছেড়ে দিচ্ছ, পুনরায় আগের অবস্থানে ফেরত যাচ্ছে। এবার এমন টেনেছি একবারে সে ও ড্যামেজ, পার্মানেন্টলি ড্যামেজ, ও এইরকমভাবে হয়ে যাচ্ছে। এটা স্প্রিং রয়েছে, এরকম স্প্রিংটাকে হালকা টানলাম, কী হবে? আরেকটু বেশি টানলাম, কী হবে? আরেকটু বেশি টানলাম, কী হবে? এবার আরও বেশি টেনে দিলাম, কী হবে? এরকম হয়ে যাবে, ওর শেপটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। যতটুকু জায়গা জুড়ে আমি ফোর্স প্রয়োগ করলে, এক্সটার্নাল ফোর্স দিলাম, বিকৃত করার চেষ্টা করলাম, ফোর্স সরিয়ে নিলাম, পুনরায় আগের অবস্থানে ফেরত চলে গেল, ততটুকু রেঞ্জকে আমরা বলবো ইলাস্টিক লিমিট। মানে স্যার বাহ্যিক বল একটা সময় সরিয়ে দিলে দৈর্ঘ্য বা আয়তন বা যে কোনো ভাবে বস্তুর উপর একটা পার্মানেন্ট পরিবর্তন ঘটে যাবে, পুনরায় সেই অবস্থানে ফেরত আসবে, পুনরায়। এবার পুনরায় কি সেই অবস্থানে ফেরত যাওয়া সম্ভব? পূর্ণ স্থিতিস্থাপক বস্তু তো নেই, আমরা বললাম বাস্তবে। তাহলে কাছাকাছি যেন সেরকমই হয়, অন্তত ম্যাক্রোস্কোপিক লেভেলে যেন আমার চোখে দেখে যেন ধরা না পড়ে যে পার্মানেন্ট বিকৃত হয়েছে। ঠিক আছে, 3 নম্বর ডেফিনেশন, সম্পূর্ণ নমনীয় বস্তু। খুব ফাস্ট, বেশি টাইম দেওয়া যাবে না কিন্তু। পারফেক্টলি প্লাস্টিক বডি, পারফেক্টলি প্লাস্টিক বডি, কি নাম, কি সংজ্ঞা হতে পারে এর? মানে আমি বল প্রয়োগ করলাম, সে বিকৃত হলো, দিয়ে ওখানেই থেকে গেল, পুনরায় সেই অবস্থানে আসার তার আর কোনো টেন্ডেন্সি নাই। প্লাস্টিক, ইলাস্টিকের অপোজিট শব্দ ঠিক। ইলাস্টিক যেমন সে ফেরত আনার চেষ্টা করে, প্লাস্টিক মানে তার আর কোনো ইচ্ছা নাই ফেরত আসা, সে ওই অবস্থানেই থেকে গেল। ইনইলাস্টিক, একদম পারফেক্টলি ইনইলাস্টিক। ঠিক আছে, বেশ। এবার যদি আমি বলি যে এরকম বস্তু কি পাওয়া যাবে যেমন পারফেক্টলি ইলাস্টিক হবে না, পারফেক্টলি প্লাস্টিকও হয় না। ন্যাচারাল অ্যাটমসগুলো তো রয়েছে, তাদের মধ্যে কিছু না কিছু ফোর্স তো থাকবেই। তো সামান্য একবার 100% চেঞ্জ তা না, ইন্টারঅ্যাটমিক হয়তো লোকালি তার ভ্যারিয়েশনটা সেম হতে পারে, হয়তো এইটা হয়তো বিরাট চেঞ্জ হয়ে গেছে, ছিল হয়তো এরকম, হলো হয়তো এরকম, কিন্তু দেখা গেল যে সে এত বড় জায়গার কোনো একটা জায়গা হয়তো তার যে অ্যারেঞ্জমেন্ট, মলিকুলার অ্যারেঞ্জমেন্ট, সেটাও তো সেম, আগে যা ছিল সেরকম, সেটা হতে পারে। ওই জন্য 100% প্লাস্টিক বডি নাই। ঠিক আছে, আরও একটা সংজ্ঞা দেওয়া আছে, পারফেক্টলি রিজিড বডি বা দৃঢ় বস্তু, এটাকে বলা হয় 4 নাম্বার। এটাও এক্সিস্ট করে না, এটা হচ্ছে সম্পূর্ণ দৃঢ় বস্তু বা পারফেক্টলি রিজিড বডি। পারফেক্টলি রিজিড বডি মানে হচ্ছে একে, এই ইলাস্টিক ক্ষেত্রে যখন আমরা বলেছিলাম যে বল প্রয়োগ করা হলো, বল প্রয়োগ সরিয়ে নিলাম, পুনরায় আগের অবস্থানে ফেরত পাওয়া গেল, এসব বললাম, এখানে আর বল প্রয়োগ করলেও কিছুই হবে না। কি বললাম বুঝতে পারলাম? এখানে বল প্রয়োগ করার জন্য এর আকার, আয়তন, আকৃতি পরিবর্তন, কিছুই পরিবর্তন হবে না, তা মানে পারফেক্টলি রিজিড বডি। এখানে তা বলিনি, এখানে কি বলেছিলাম, বল প্রয়োগ করা হলো, বিকৃত হলো, বল সরিয়ে দিলাম, পুনরায় এক্স্যাক্টলি সেম অবস্থানে ফেরত চলে আসছে, তাহলে পারফেক্টলি ইলাস্টিক। এখানে তা বলছি না, এখানে বলছি বল প্রয়োগ করো, ঘোরাও, ছোটাও, যাই করবে করাও, এর কিছুই পরিবর্তন হবে না, পারফেক্টলি রিজিড বডি এক্সিস্ট করবে না। ইলাস্টিসিটিটা ইলাস্টিক বডিরও নেই, রিজিড বডিরও নেই, এই প্রপার্টিটা। ওই যে বললাম পারফেক্টলি রিজিড বডি কিছু নাই। রিজিড বডি বলতে আমরা কঠিন বস্তু কি বোঝাই না,
পারফেক্টলি বলে কিছু নেই, এগুলো জাস্ট ডেফিনেশন। এর আওতাতে আমাকে বাকিগুলোকে নিয়ে আলোচনা করতে হবে। ঠিক আছে, নেক্সট 5 নম্বর বিকৃতি। 5 নম্বর বিকৃতি, এটাকে ইংলিশে বলা হয় স্ট্রেন, STRAIN। ইংরেজিটা খুব ইম্পর্টেন্ট, কারণ ইংরেজি বইগুলোতে কিন্তু আর পীড়ন বিকৃতি আলাদাভাবে লেখা থাকবে না, স্ট্রেন আর স্ট্রেস এরকম লেখা থাকবে। কি হতে পারে এর বিকৃতি ডেফিনেশন? সাপোজ এটা একটা রড ছিল, এটা তার ন্যাচারাল লেন্থ ছিল L, আর সে দৈর্ঘ্যে কিছুটা বাড়িয়েছে, সামান্য পরিমাণে বেড়েছে ডেল্টা L। সে কতটা বিকৃত হয়েছে তার মেজারমেন্ট কি হতে পারে? মানে হচ্ছে দুটোই বলতে হবে আমাকে। আমাকে যদি বলা হয় সে দৈর্ঘ্যে কতটা বাড়লো, তাহলে যত বাড়লো তত তার বিকৃত, সেটা কি সঠিক হবে? কতটুকুর মধ্যে কত বাড়লো? এই যদি আমাকে বলে 1 সেন্টিমিটার বাড়লো, তাহলে আমি বলে দিলাম ঠিক আছে 1 সেন্টিমিটার বেড়েছে, তাহলে তো অনেকটা বেড়েছে। এবার সাপোজ 1000 সেন্টিমিটার ছিল, তাতে 1 সেন্টিমিটার বেড়েছে, আর 1 সেন্টিমিটার ছিল তাতে 1 সেন্টিমিটার বেড়েছে, কি পার্থক্য? এটা 100%ই বেড়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে, পুরো দ্বিগুণ হয়ে গেছে। আর এটা সাম ফ্র্যাকশনাল, সাম 0.00 এত ফ্র্যাকশনে পরিবর্তন হয়েছে। তাহলে কতটা দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে বা কতটা আয়তন বৃদ্ধি হয়েছে সেইটা শুধু বললে হবে না। হ্যাঁ, একক আয়তনে কতটা বেড়েছে, আয়তন একক দৈর্ঘ্যে কতটা বেড়েছে, তাহলে আগে কতটা ছিল সেটা। ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় মাত্রার পরিবর্তন বাই প্রাথমিক মাত্রা। এটা মাত্রার পরিবর্তন বাই প্রাথমিক মাত্রা। প্রথমে কতটা ছিল, মাত্রা মানে ডাইমেনশন। আমি ডাইমেনশন কথাটা জেনারেলি ইউজ করলাম, আমি লেংথ বললাম না, আমি এরিয়া বললাম না, আমি আয়তন বললাম না, তাদের সবারকে একসাথে বললাম ডাইমেনশন। কারণ কেউ দৈর্ঘ্যে বাড়তে পারে, কেউ ক্ষেত্রফলে বাড়তে পারে, কেউ আয়তনে বাড়তে পারে, এরকম হতে পারে। কেউ হয়তো কারোর ব্যাসার্ধের পরিবর্তন হিসাব করতে পারি আমরা, এইসব বলবো আমরা। যদি আমাকে বলে দৈর্ঘ্য ছিল L আর বাড়লো সাপোজ ছোট হাতের L, এটা ক্যাপিটাল L, এটা স্মল L, তাহলে বিকৃতি কি হবে? স্মল L বা ক্যাপিটাল L, এটা ডাইমেনশনলেস। ঠিক আছে, কোনো একক নেই এর, এই ডাইমেনশনটা আলাদা, এই মাত্রাটা আলাদা, আর এইটা যেটা ডাইমেনশন বলতে আমি একক বোঝাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে এককবিহীন বিকৃতি, হচ্ছে একটা এককবিহীন রাশি, অনুপাত বোঝায় বা মাত্রাবিহীন রাশি। একই, দুটোই, হ্যাঁ দুটোই। তাহলে এর আর কিছু সাব হেডিং করি আমরা, এর কিছু নাম আছে। 1 নম্বর অনুদৈর্ঘ্য বিকৃতি, এই 5 নম্বর যেটা দিয়েছি তার একটা ছোট সাব হেডিং, অনুদৈর্ঘ্য বিকৃতি। ইংরেজিতে কি বলা হবে? লংজিটিউডিনাল স্ট্রেন। ঠিক আছে, কখনো কখনো লংগিটিউডিনাল বলা হয়, আবার লংজিটিউডিনাল বলা হয়, দুটোই ইউজ করা হয়। ঠিক আছে, আর একটা ভাগ আছে এর, যেটাকে বলা হয় শেয়ারিং স্ট্রেস। এর বাংলাটা হচ্ছে কৃন্তন নাকি? হ্যাঁ, এরকম কিছু, শেয়ারিং স্ট্রেস। বেশ, ওটা আমরা পরে আসছি। যাই হোক, প্রথমে লংজিটিউডিনাল কথাটা বলি, তারপরে আসছি কি রকম বিকৃতি হতে ওটা বলতে। সাপোজ লংজিটিউডিনাল স্ট্রেস মানে হচ্ছে দৈর্ঘ্য, অনুদৈর্ঘ্য মানে কি? তাহলে একটু আগে আমরা যেটা লিখলাম বিকৃতি, এই দৈর্ঘ্য বৃদ্ধি পায় প্রাথমিক L, এটা হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি। একটা সরু তার আছে, তার একটা ওজন ঝোলানো আছে, তার কতটা দৈর্ঘ্য বেড়েছে দেখো, প্রাথমিক দৈর্ঘ্য কত ছিল দেখো, তাদের যে রেশিও সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি। ঠিক আছে, 2 নম্বর আয়তন বিকৃতি।
আয়তন বিকৃতি কি হবে? আয়তনের পরিবর্তন, যেটা স্মল ভি বলছি, আর প্রাথমিক আয়তন যেটাকে বলছি ক্যাপিটাল ভি। কোথায় দেখা যায় একটু আগে বললাম, সাপোজ একটা কিশমিশ আছে, যদি জলে চুবিয়ে দিলাম কি হবে? ফুলে যাবে না? একটা ছোলা ছিল, ছোলা, ছোলা খাস তো? ওরা ডিম খাস, চাউমিন খাবি, ছোলা চুবিয়ে দিলাম জলে, সকালে উঠে দেখলাম কি আয়তনে বেড়েছে। তাহলে কতটা আয়তনে বাড়লো? প্রাথমিক আয়তন কত, তাদের রেশিও, সেটা হচ্ছে আয়তন বিকৃতি। ঠিক আছে, এর আরেক ধরনের বিকৃতি হয় যেটাকে বলা হয় 3 নম্বর, কৃন্তন বা মোচড় বিকৃতি। বাংলাটা অদ্ভুত, কিন্তু ইংরেজিটা মনে রাখতে হবে বেশি। কৃন্তন বা মোচড় বিকৃতি, ইংরেজিতে বলা হয় এটা শেয়ারিং স্ট্রেন। স্যার এই দুটো তো প্লাস মাইনাস যে কোনো হতে পারে, সব হতে পারে। শেয়ারিং স্ট্রেন, যেহেতু খুব তাড়াতাড়ির মধ্যে আমাকে চ্যাপ্টারটা শেষ করতে হবে, এইদিকে সবাই একটু শুনে নেন। এই যে টেনসাইল স্ট্রেন বলছে, লংজিটিউডাল স্ট্রেন বলছিলাম না, এটা দৈর্ঘ্যে বাড়তে পারে, আবার কমতেও তো পারে। কি এই দৈর্ঘ্যে তো বাড়তে পারে, আমি চাপ দিয়ে তাহলে কি হবে? কমতে পারে। ওই যদি বাড়ে তাহলে তাকে বলা হয় টেনসাইল স্ট্রেন, টেনসাইল টেনশন অনুসারে, আর যদি কমায় বলা হয় কম্প্রেসিভ স্ট্রেন বলা হয়। এরকম সব নাম আছে, সংজ্ঞাগুলো নিয়ে অঙ্ক করতে করতেই আমাদের সেগুলো বোঝা হয়ে যাবে। কি বললাম? একটা টেনসাইল, আর একটা কি বললাম? কম্প্রেসিভ, সংকোচন। এবার আরেক ধরনের কি লিখলাম আমরা? কৃন্তন বা মোচড় বিকৃতি, এটাকে বলছি শেয়ারিং স্ট্রেন। শেয়ারিং স্ট্রেন এটা কি জিনিস? সাপোজ এই বইটা, সাপোজ এটা, এই বইটাকে আমি, এটা কত পাতা আছে? 278। এই বইটাকে আমি জাস্ট এই হাতে করে ধরে রেখেছি। এবার এই এক সাইডে এই যে এইটা দেখতে পাচ্ছি, ঠিক এর মাথার এই জায়গাটাতে আমি একে এইভাবে বল দিলাম, এইভাবে। কি হলো? কি হলো? মানে যেদিকে ক্ষেত্রফলের তল, সেই তল বরাবর ফোর্স দিচ্ছি, তাহলে ও জাস্ট একটু ওর শেয়ার হওয়া, এটাকে বলে কৃন্তন, মোচড় হওয়া, জাস্ট শেয়ারিং হওয়া। মানে তার শেপটা ছিল এরকম, এই 3 নম্বর হেডিংটা বলছে আমরা, ঠিক আছে? মানে ঠিক এরকম, সাপোজ এরকম ছিল, সাইড থেকে দেখছি একটা বইকে আমি সাইড থেকে দেখছি, ঠিক আছে? এবার আমি তাকে সাপোজ এইদিকে ফোর্স দিচ্ছি, এইদিকে ফোর্স দিলাম, এইদিকে ফোর্স দিলাম, সাপোজ এই দুটো ফোর্স দিয়েছি আমরা, আরও দুটো ফোর্স দিয়েছি, সাপোজ আরও এইদিকে একটা ফোর্স দিয়েছি, এইদিকে একটা ফোর্স দিয়েছি। আমি প্রথমে এই যে 4টে ফোর্স দিয়েছি, ধরে নিলাম ইকুয়াল ফোর্স। এই দুটো ফোর্স কি করবে? ওপরের দুটো ফোর্স এরকম করবে না? তাহলে সাপোজ এইরকম কিছু একটা হবে, এইরকম কিছু একটা হবে, শুধু ওপরের দুটো ফোর্স হবে। এরকম করে ছিল, যে এরকম করে টেনে দিলাম, তার বর্গক্ষেত্র থেকে সামান্তরিক মতো হয়ে যাবে না? আর এবার এই ফোর্স দুটোকে এরকম করে দিলাম, তাহলে এবার একটু এইরকম টাইপের কিছু একটা হয়ে যাবে, হবে কি না? বোঝা গেল না? বোঝা গেল না? একটা দেশলাই ছোট বাক্স দিয়ে এরকম নিচে ধরেছি, ওপরে ধরে যদি এরকম করে দিয়েছি, ঠিক আছে? আর ওইদিকেও একজন ধরে যদি সে এরকম করে দিয়েছে, তাহলে পুরো সারফেসের তল বরাবর ফোর্স দিচ্ছি, সারফেসের থেকে পারপেন্ডিকুলার নয়, সারফেসের তল বরাবর। ট্যানজেনশিয়াল ফোর্স বলা হয় এটাকে। কি বলা হয়? ট্যানজেনশিয়াল ফোর্স। এটা দেওয়া হলো। কেউ বলতো আমাকে টোটাল ফোর্স কত যদি সবকটা ইকুয়াল হয়? 0। ভেক্টর সাম অফ অল দ্য ফোর্সেস আর 0, তাহলে টোটাল সামেশন অফ ফোর্স ইজ 0। কি ডান দিক টুয়ার্ডস রাইট, টুয়ার্ডস লেফট, টুয়ার্ডস আপ, টুয়ার্ডস ডাউন, নিট ফোর্স কত, নিট টর্ক কত? এই সেন্টার হয়, ভালো করে দেখি, সেন্টারের রেসপেক্টে এই ফোর্স ওকে এই দিকে ঘোরানোর চেষ্টা করছে, আর এ ঘোরানোর চেষ্টা করছে এই দিকে, এ ঘোরানোর চেষ্টা করছে ওই দিকে, এ ঘোরানোর চেষ্টা করছে এই দিকে, সরি এই দুটো উল্টো হবে, ঠিক আছে? ঠিক আছে, নিট টর্ক যদি 0 হয় তাহলে আমরা বলবো ইট ইজ ইন ডাইনামিক্স ইকুইলিব্রিয়াম। ট্রান্সলেশনও হবে না, রোটেশনও হবে না, ঠিক আছে? সাম্যাবস্থা, ট্রান্সলেশন হবে না, রোটেশন হবে না, তাহলে এই ফোর্সের কাজ কি? বিকৃত ঘটানো।
কিন্তু ফোর্সের আবার কেমন ফোর্স দিয়েছি, সারফেসের সাথে পারপেন্ডিকুলার ফোর্স দিয়েছি নাকি? এই আগে যে রডটা ছিল, এই রডটাকে যখন নিচে একটা এমজি ঝোলাচ্ছিলাম তখন সারফেসটা কেমন দেখতে ছিল, এরকম না? তাহলে সেই সারফেসের সাথে লম্ব দিকে বল দিচ্ছিলাম না? এইবার আর তা দিচ্ছি না, এবার ট্যানজেন্সিয়াল ফোর্স দিচ্ছি, সারফেসকে এইভাবে এইরকম করে দেওয়ার মতো ফোর্স দিচ্ছি আমরা। ঠিক আছে, একটা গোলক ছিল তাকে আমরা এইভাবে ফোর্স দিচ্ছি, একদম তার তল বরাবর টানছি, তাহলে ইলিপস হয়ে যাবে, ঠিক না? তাহলে সেই ধরনের ফোর্স আমরা দিচ্ছি, সেই ফোর্সের জন্য যে বিকৃতি সেটাকে বলে ক্রিংটন বিকৃতি। তো সাপোজ আমরা এইটা মুছে দিলাম, আমরা জাস্ট প্রথম যে ছবিটা এঁকেছিলাম এইটুকু নিয়েই থাকি, জাস্ট শুধু এরকম ফোর্স দেওয়া হচ্ছে, এইদিকে ফোর্স দেওয়া হচ্ছে এরকম। কে বলতে পারো আমাকে এই বিকৃতি মাপবো কিভাবে? ঠিক, এদিকে সবাই একটু, এটা তো যদি 3 ডাইমেনশনাল ফিগার আঁকি আমরা, এটাকে সাপোজ এই বাহুটা ছিল এ, আর এই বাহুটা সরে এসছে এ ড্যাস্টে, বাকিটা ঠিক এরকম হয়েছে। এটা ছিল বি, সে হয়েছে বি ড্যাস্ট, আর এই বিন্দুটা কিছু একটা বিন্দু নাম দিয়ে দেওয়া, সাপোজ ডি বা ও, কিছু একটা ও। এই যে অ্যাঙ্গেলটা, ছবিটা 3 ডাইমেনশনালি বোঝা যাচ্ছে কেমন? যদি পুরো ঘন আঁকার চেষ্টা করি তাহলে কেমন হবে? এরকম এরকম টাইপের এরকম আছে, তলা দিয়ে এরকম আছে। এই পুরো সারফেসটা যদি আঁকি তাহলে এরকম করে সরে গিয়েছে এরকম, হ্যাঁ এরকম টাইপের। যদি খুব চাপ হয়ে যায় দরকার নেই আঁকার, একদম সিম্পল যেটা এঁকেছিলাম ওইটাই আঁকবো আমরা। সাইড থেকে দেখছি, এই যে এটাকে সাইড থেকে দেখছি, কি দেখছি এটা কি দেখছি? কি একটা রেক্টাঙ্গেল দেখছি তো, আমি তো এই কিউব দেখছি না বা আমাদের আয়ত ঘন দেখছি না। এবার এটাকে নিয়ে আমি এরকম করে বল প্রয়োগ করে দিয়েছি, তাহলে এই যে লাইনটা, সেই লাইনটা দেখতে হয়ে যাবে না? তো সেই যে লাইনটা সেটাকে বলছি ছিল ও এ, হলো ও এ ড্যাস্ট। না, সলিড অ্যাঙ্গেল জিনিসটা ঠিক আলাদা। আমি জাস্ট এই কোণটা মাপছি, এর পরবর্তী লেয়ারের যে কোণ সেটাও একই হবে যদি ক্রস সেকশন দেখি আমরা। সলিড অ্যাঙ্গেল 4টে মিলিয়ে এটাকে সলিড অ্যাঙ্গেল। এইটাকে যদি বলি থিটা, তাহলে এই থিটা যেটা যদি খুব কম বল প্রয়োগ করি, ইলাস্টিক লিমিটের মধ্যে থাকি, তাহলে থিটা ইজ অলমোস্ট ইকুয়াল টু ট্যান থিটা। ঠিক আছে, থিটা ইজ অলমোস্ট ইকুয়াল টু ট্যান থিটা। আর সাইন থিটা অলমোস্ট ইকুয়াল টু কত? 0। সাইন থিটা অলমোস্ট থিটা, আর কস থিটা 1। কি এই সাইন থিটাকে, থিটা যদি খুব ক্ষুদ্র হয় তাহলে সাইন থিটা অলমোস্ট ইকুয়াল টু কি হয়? থিটাই হয়। কস থিটা ইজ ইকুয়াল টু 1 হয়। কেন হয়? ভালো ভেবে দেখবি, আজকে টপিক নয়। হ্যাঁ ঠিক আছে, কারেক্ট। যে কোনোভাবে বাইনোমিয়াল এক্সপানশন দিয়ে ভাববি, সব থেকে ভালো হবে। বেশ, এটা ট্যান থিটা, থিটা ইজ অলমোস্ট ইকুয়াল ট্যান থিটা। এবার দেখ, এটা যদি থিটা হয় তাহলে এই বাহুটা কতটা সরলো এই বাহুর রেসপেক্টে, এটা তো ট্যান থিটা। ট্যান থিটা মানে লম্ব বাই কি? থিটার মুখোমুখি যে সে লম্ব, 90 ডিগ্রি মুখোমুখি যে সে অতিভুজ, বাকিটা রইলে ভূমি। তাহলে এটা ইকুয়াল টু এ ড্যাস্ট বাই এডি এও। তার মানে দুই তলের আপেক্ষিক সরণ, ওই দুই তলের মধ্যবর্তী দূরত্ব, এই দুই তলের মধ্যবর্তী দূরত্ব, এটা তো তল দুটো, তাদের মধ্যবর্তী দূরত্ব কত ছিল, আর দুই তলের আপেক্ষিক সরণ কত হয়েছে, কতটা সরে গেছে, এটাকে বলা হয় দুই তলের আপেক্ষিক সরণ। আপেক্ষিক বলছে এই কারণেই, কারণ দুজনেই সরে আসতে পারে। তা মনে মনে একজনকে ফিক্সড করে দাও, আরেকজন রিলেটিভলি কত সরে যাচ্ছে সেটা দেখো। কি সাপোজ এও সরে গেল, এরকম ছিল, এও সরে গিয়েছে এতটা আর এও সরে এসছে এতটা, তাহলে অনেকটা এরকম হলো। তাহলে আমি দুজন কি সরে যাচ্ছে সেটা বলবো না, আমি বলছি একজন ফিক্সড আছে আর একজনের রেসপেক্টে একজন কতটা সরে গেল, তাহলে আপেক্ষিক বলতে পারি আমি। ঠিক আছে, তাহলে দুই তলের আপেক্ষিক সরণ বাই দুই তলের মধ্যবর্তী দূরত্ব। যেমন ভোল্টেজের পার্থক্য, যদি কোথাও বলা হয় -5 ভোল্ট, কোথাও বলা হয় 5 ভোল্ট, বা 5 ভোল্ট আর -5 ভোল্ট, পার্থক্য কত? 10 ভোল্ট। তাহলে আমি তো বলতে পারি এক জায়গায় 0, এক জায়গায় 10, বলতে পারি না? 0 চুজ করে দিলাম।
নেক্সট পীড়ন, 6 নম্বর হেডিং। এটা যতগুলো বললাম, অনুদৈর্ঘ্য বিকৃতি, আয়তন মাত্রিক বিকৃতি বা আমাদের কৃন্তন বিকৃতি, এগুলো কিন্তু সব বিকৃতি, মানে এদের কারোর কিন্তু কোনো একক নেই। এবার আসছি সাপোজ পীড়ন। সেক্ষেত্রে অনুদৈর্ঘ্য বিকৃতিটাতে শুধু মানে সার্কেলের সাথে লম্ব। হ্যাঁ, পীড়ন, স্ট্রেস। সাপোজ কোনো বস্তুকে, কোনো একটা বস্তু রয়েছে সাপোজ এরকম কিছু একটা, এরকম, আর তাকে আমি বাইরে থেকে কিছু বল প্রয়োগ করলাম, ঠিক আছে? আমি যেদিকে বল প্রয়োগ করলাম তার অনুপরমাণু যে গঠন, সে উল্টো দিকে ফোর্স ক্রিয়েট করবে। কেন? নিউটন থার্ড ল এবং ইলাস্টিক প্রপার্টি। যদি এইটা সাপোজ এটা রাবার, এটা রাবার, আমি রাবারটাকে টানলাম নিচের দিকে, তাহলে কি হবে? দৈর্ঘ্য বাড়বে। যদি ছেড়ে দিই তাহলে কি হবে? তাহলে তো ওর বৈশিষ্ট্যকে ওপরে নিয়ে গেল। তাহলে আমি তো টেনেছিলাম বাইরের দিকে, তাহলে উদ্ভূত বল যেটা, ওর ভেতরে যেটা বল তৈরি হচ্ছে সেটা তার বিপরীত দিকে এবং ইকুয়াল পরিমাণ। যদি ইলাস্টিক লিমিটের মধ্যে থাকি, ইকুয়াল পরিমাণ না হলে কি হবে? পুনরায় আগের অবস্থানে ফেরত পাবে না। তাহলে আমি বলছি পুনরায় আগের অবস্থানেই থাকবে। আমরা যা যা করবো সবই ইলাস্টিক লিমিটের মধ্যে করবো। আমাদের পুরো চ্যাপ্টারটাই তাই, যে ছিঁড়ে গেল, ভেঙে গেল, কাঁচকে ইয়ে করে ঠুকে দিলাম, টুকরো টুকরো হয়ে গেল, দিয়ে বলো কি হবে? তা নয়। কার প্রপার্টি কতটা সে ফিরিয়ে আনার তার টেন্ডেন্সি, সেই ধর্ম নিয়ে পড়ছি। তো ইলাস্টিক লিমিটের বাইরে যেও না। আমি একে হালকা টানলাম, তাহলে আমি বল প্রয়োগ করছি এই দিকে, তাহলে ও যেতে দিচ্ছে না, ও উল্টো দিকে ফোর্স প্রয়োগ করছে। এই উল্টো দিকে যে ফোর্স তার ভেতরে তৈরি হলো, এইটাকে বলা হয় পীড়ন, ঠিক আছে? একক ক্ষেত্রফলে কতটা বল পীড়ন হলো, দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ পীড়ন। একক ক্ষেত্রফলে কতটা তৈরি হলো, উদ্ভূত বলকে বলা হয় পীড়ন। কিন্তু ডেফিনেশন অনুসারে বাহ্যিক বলের সঙ্গে তার মিল রয়েছে, সিমিলারিটি রয়েছে নিউটন থার্ড ল অনুসারে, কিন্তু সংজ্ঞাতে কিন্তু আমরা বলবো না একক ক্ষেত্রে প্রযুক্ত বাহ্যিক বলকে বলা হয় পীড়ন, তা বলবো না। তার ভেতরে সৃষ্টি হচ্ছে ওইটা অভ্যন্তরীণ পীড়ন, তার ভেতরে হয়। বোঝা গেল কি বললাম? মানে তুই নিজের আয়নার সামনে দাঁড়িয়ে আছিস, তুই একটা ঘুষি মারছিস, এইভাবে একটা কি বলো মুভমেন্ট করেছি একটা, আমি আমার এই ছবিটাই তো আয়নাতে পাবো। তাহলে পীড়ন কোনটা, আমি না আয়নার ভেতরে ওইটা? এইটা করার জন্য ওইটা তৈরি হয়েছে। হ্যাঁ, মানে বস্তুকে বিকৃত করতে চাইছি আমি, তবে পীড়ন সৃষ্টি হয়েছে। কে আগে সৃষ্টি হয়েছে? আমি যদি পীড়ন, এইটা আমার বাহ্যিক বল, ঠিক আছে? এটা হচ্ছে বাহ্যিক বল। আর ঠিক আর উল্টো দিকে হবে পীড়ন সৃষ্টি হবে। আমি যদি পীড়নের সংজ্ঞাকে এঁকে নিয়ে আসি, তাহলে আমাকে এইটা বলতে হবে যে বাহ্যিক বল প্রয়োগ করার জন্য বিকৃতি তৈরি হলো, এইসব বলতে হবে। এবং তখন যদি আমাকে বলে পীড়ন আর বিকৃতির মধ্যে কে আগে তৈরি হয়, কে মৌলিক, তাহলে বলতে হবে হ্যাঁ আমি বাহ্যিক বল দিয়েছি, তাহলে এটাই পীড়ন, তাহলে এর জন্য বিকৃতি সৃষ্টি হয়েছে, এরকম। তাই কি? বাহ্যিক বল প্রয়োগ করা হয়েছে, বিকৃত হয়েছে বলে পীড়ন তৈরি হয়েছে, ঠিক আছে? বোঝা গেল? ওর পীড়ন তৈরি করতে গেল কেন? পুনরায় আগের অবস্থানে ফেরত আনার জন্য। তো কেউ ওকে ডিফর্ম করার চেষ্টা করছে, কেউ ওকে টেনে একটা অ্যাটমের থেকে একটা অ্যাটমের দূরত্ব বাড়ানো বা কমানোর চেষ্টা করছে। তাহলে ওর প্রপার্টি রয়েছে, ও বলছে না আমি ইন্টার অ্যাটমিক ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স দিয়ে আমি তোমাকে যেতে দেবো না। কন্ট্যাক্ট ফোর্স, এটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, গ্র্যাভিটেশনাল নয়, উইক ফোর্স নয়, স্ট্রং ফোর্স নয়, বাকি রইল যে সে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। অ্যাটমের মধ্যে যেটা ফোর্স, তুমি বাহ্যিক বল প্রয়োগ করেছো, কন্ট্যাক্ট ফোর্স দিয়েছো, সেই ফোর্স দিয়ে তুমি টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছো। মলিকিউল বলছে আমি তোমাকে ওপরে ধরে রাখবো, সেই বলটাকে বলা হয় পীড়ন একক ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে সংজ্ঞাটা লিখবো আমরা, সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট। এখানে দেখবো বাইরে থেকে প্রতিমিত বল প্রয়োগ করে, কোনো বস্তুকে বিকৃত করলে স্থিতিস্থাপকতা ধর্মের জন্য বস্তুর ভেতর একটি প্রতিক্রিয়া বল উদ্ভব হয়। বস্তুর ভেতর একটি প্রতিক্রিয়া বলের উদ্ভব হয়।
এই প্রতিক্রিয়া বল বস্তুকে বিকৃত করার প্রচেষ্টাকে বাধা দেয়। বস্তুকে বিকৃত করার প্রচেষ্টাকে বাধা দেয় এবং প্রযুক্ত বল সরিয়ে নিলে প্রযুক্ত বল সরিয়ে নিলে বস্তুটি পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে। ফুল স্টপ। বিকৃত বস্তুর ভিতর প্রতি একক ক্ষেত্রফলে উদ্ভূত প্রতিক্রিয়া বলকে পীড়ন বলে। বিকৃত বস্তুর ভেতর প্রতি একক ক্ষেত্রফলে উদ্ভূত প্রতিক্রিয়া বলকে পীড়ন বলে। একদম। আমি এটা সংজ্ঞা সাধারণত আমি লেখাই না, কোনোদিন সংজ্ঞা আমি লেখাই না। আমি কেন লেখালাম? কারণ বেশ কিছু বইয়ে প্রতিমিত বল কথাটা উল্লেখ করা নেই, কনকারেন্ট ফোর্স কথাটা উল্লেখ করা নেই। ঠিক আছে, সেন্টার অফ মাসকে ফিক্স ধরে আমরা ডেফিনেশন দিচ্ছি যে শুধু বিকৃত হচ্ছে। তাহলে একটা ছবি আঁকছি আমরা, এরকম সাপোজ এরকম একটা সারফেস রয়েছে, কিছু একটা মেটেরিয়াল রয়েছে এরকম, তাই এটা সারফেস, আর এখানে এইদিকে বাহ্যিক বল প্রয়োগ করেছে। এটা হচ্ছে প্রযুক্ত বাহ্যিক বল। ঠিক আছে, ঠিক তার উল্টো দিকে, ঠিক এই লাইন বরাবর যে বল তৈরি হয়েছে একক ক্ষেত্রফলে, সেটাকে বলো পীড়ন। এই একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল, তার মানে এটা এই একক কি হবে? নিউটন পার মিটার স্কোয়ার। কিন্তু নিউটন পার মিটার স্কোয়ারকে এখানে পাস্কেল বলবো না, এটা চাপ নয়। কি বললাম? নিউটন পার মিটার স্কোয়ার চাপের একক, বল বাই ক্ষেত্রফল মানে তো চাপ, কিন্তু এটাকে চাপের একক বলবো না আমরা, বলছি এই কথা। বেশ, এটা পীড়ন। ঠিক আছে, এটা পীড়ন। এবার তাকাই দিকে, এই যে পীড়ন, আমি যদি বাহ্যিক বল এই দিকে দিই তাহলে পীড়ন কোন দিকে হবে? যদি তেচ্ছা করে দিই তাহলে সেই তেচ্ছা করেই তৈরি করবে নিউটন থার্ড ল অনুসারে। তাহলে এইটা যদি দুটো উপাংশ ভাঙি, তাহলে একটা এটা, একটা এইটা, এই দিকের যে বল এটা লম্ব বল, আর এইটা হচ্ছে কৃন্তন, যেটা ট্যানজেনশিয়াল ফোর্স, সেটা। তাই এটাকে লিখবো কৃন্তন পীড়ন। এফ টি ট্যানজেনশিয়াল ফোর্স পার ইউনিট এরিয়া, টি ফর ট্যানজেনশিয়াল। ঠিক আছে, টি ফর ট্যানজেনশিয়াল। আর এইটার নাম দিচ্ছি আমরা, এটা হচ্ছে লম্ব বল, এটা বা অভিলম্ব পীড়ন। এটা অভিলম্ব পীড়ন, এটাকে বলছি এফ সাবিস এন, নর্মাল, এন ফর নর্মাল বাই এরিয়া। আর এটা এই ফোর্সের নাম দিচ্ছি এফ বাই এ। ঠিক আছে, যদি এখানে কিছু দেওয়ার দরকার নেই, কারণ এখানে এরিয়াগুলো আমি ঠিকঠাকভাবে দেখাচ্ছি না তো কতটা এরিয়া, শুধু পীড়ন লিখেটা অঙ্ক করবো তখন দেখবো আমরা। কে বলতে পারে আমাকে? যে কোনো বলকে আমরা দুটো উপাংশে ভেঙে দিতে পারি, তাই তো? যে কোনো ভেক্টর, এটা একটা ভেক্টর, তাহলে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। আর এটা যদি তল হয়, এটা যদি ফোর্স হয়, তাহলে এফের এই কম্পোনেন্ট এই বস্তুকে কি করবে? শেয়ার করবে, মানে কৃন্তন বিকৃতি সৃষ্টি করবে, মানে এরকম একটু আগে যেটা বললাম, এরকম থিটা চেঞ্জ করবে। আর এটা কি করবে? এটা তার শেপ, আয়তন, এগুলো পরিবর্তন করবে। নর্মাল ফোর্স, যেটা লম্ব বল। বোঝা গেল কি বললাম? তাহলে এই হচ্ছে দুটো বল, আর তাদেরকে বল নয়, একক ক্ষেত্রে কতটা বল, সেটা এই বিশাল বল উৎপন্ন হয়েছে, তো কতটা এরিয়া জুড়ে, সেটা ইম্পর্টেন্ট না? কত পীড়ন সৃষ্টি হয়েছে, তবে যদি বলা হয় এতটা বল পৃথিবীর ভেতরে এত ভূমিকম্প হবে, এরকম বল পীড়ন সৃষ্টি হয়েছে, কতটা এরিয়া জুড়ে পীড়ন সৃষ্টি হয়েছে, কত ক্ষেত্রফলের জন্য ওই বলটা তৈরি হয়েছে, সেটা ইম্পর্টেন্ট না? বিশাল বল সৃষ্টি হয়েছে, কিন্তু সবাই একটু একটু করে ভাগে পেয়েছে। তো এই আমার গ্রামে এসে একজন বললো 1 লাখ টাকা দেওয়া হবে। তুই তো আনন্দ না আসতে লাগলি, 1 লাখ টাকা দেবে আমাকে, বিশাল ব্যাপার। আমার দিয়ে ভাগে পড়লে 1 টাকা করে, 1 লক্ষ লোক আছে, ভাগে পড়লে 1 টাকা করে।
বলো এটা আগে বললেই হতো, তাহলে আমি অন্তত আনন্দে নাচতাম না। বোঝা গেল কি বললাম? তাহলে একক ক্ষেত্রফলে কতটা বল সৃষ্টি হয়েছে সেইটা ইম্পর্ট্যান্ট, যে সে কতটা গুমড়ে গুমড়ে মরছে পার ইউনিট এরিয়াতে, সেইটাকে বলা হয় পীড়ন। এবার যেটা বলছিলাম, বল বাই ক্ষেত্রফল মানে তো চাপ, বল বাই ক্ষেত্রফল মানে তো চাপ, কিন্তু চাপের সাথে এর যে পার্থক্য, একটু মোবাইল দিয়ে পজ কর একটু। পীড়ন আর চাপ, বল বাই ক্ষেত্রফল মানে কি? চাপ। তো চাপের একক কি? নিউটন পার মিটার স্কয়ার। আমরা বিজ্ঞানী পাস্কালের নাম অনুসারে পাস্কাল বলি, কিন্তু একে কিন্তু পাস্কাল বলবো না, এটার সাথে চাপের একটু পার্থক্য রয়েছে। যেমন আমি খুব সিম্পল এক্সাম্পল দিয়ে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। সাপোজ এটা জল আছে, এখানে জল আছে। ক্লাস 9-এ পড়েছিলাম, মনে আছে? জলের গভীরতা অনুসারে চাপ বেড়ে যায়। কি রাশিমালা তার? এইচডিজি। তাহলে এইখানে যে চাপ যদি বলা হয় কত, তাহলে সেটা এইচডিজি বা এইচ রোজি, কিছু একটা বলি। ঘনত্ব, অভিকর্ষের ধরন আর হাইট, উচ্চতা, গভীরতা। তা যদি সারফেসে থাকে চাপ কম, এখানে চাপ বেশি আস্তে আস্তে। এবার একটা বস্তুকে, সাপোজ কিছু একটা বস্তু, তাকে জলে ডুবিয়ে দিলাম এইভাবে, তাহলে এখানে চাপ আছে, এখানে চাপ আছে, এখানে চাপ আছে, সব দিকে চাপ আছে। তাহলে চাপ যদি থাকে, কোথাও ক্ষেত্রফল যদি থাকে, তাহলে বল প্রয়োগ করবে। এইটাই বাহ্যিক বল। এই বল প্রয়োগ করার জন্য তার ভিতরে যে চাপ সৃষ্টি হলো বা পীড়ন সৃষ্টি হলো, উদ্ভূত বল একক ক্ষেত্রফলে কত, সেইটা পীড়ন, এইটা চাপ। কি বললাম, বোঝা গেল? অভ্যন্তরীণ ব্যাপার পড়ছি আমরা। একক হতে পারে নিউটন পার মিটার স্কয়ার, কিন্তু এটাকে চাপ বলবো না আমরা, ওটা স্ট্রেস। মেন্টাল স্ট্রেস যেমন হয়, বাহ্যিক বলের প্রভাবে তোর মস্তিষ্ক কিভাবে এফেক্ট করছে, ঠিক সেরকম জিনিস। এখানে তরলের গভীরতা অনুসারে চাপ, তার মানে বল প্রয়োগ করবে। সেই বল প্রয়োগটা বাহ্যিক বল, তার জন্য তার যে বিকৃত হলো বা কিছু যা হলো, সেটার জন্য সে ভেতরে কতটা পীড়ন সহ্য করতে পারে বা কতটা বল তৈরি হলো। লম্বভাবেও হতে পারে, ট্যানজেনশিয়াল হতে পারে। হ্যাঁ অবশ্যই, ওটা একটা পার্থক্য। তো ওটা একটা পার্থক্য, চাপটা লম্ব দিকে সবসময়। আর এটা মানে এখানে চাপের তো ডিরেকশন নেই, ফোর্স যখন হবে, চাপ তো স্কেলার রাশি, হ্যাঁ, ফোর্স যখন হবে সেটা এরিয়াকে লম্ব দিকে বল প্রয়োগ করে, ঠিক আছে। আর এখানে তো উদ্ভূত পীড়ন, তো যদি সব দিক ফিকগুলো নিয়ে নিই, তাহলে ওখানে স্কেলার বলতে পারবো না, ওটা একটা টেন্সার কোয়ান্টিটি। হ্যাঁ বলতো, চাপ মানে তাকে, মানে জিনিসটা মিনিংটা একটু আলাদা, ঠিক আছে, বললে বলা যেতে পারে, কিন্তু পাস্কেল বলবো না আমরা। তার ভেতরে পীড়ন, এটা বোঝার চেষ্টা কর, তার ভেতরে কি সৃষ্টি হচ্ছে। অভ্যন্তরীণ ইন্টার অ্যাটমিক ফোর্সের জন্য তার ভেতরে বল তৈরি হচ্ছে, ইন্টার অ্যাটমিক ফোর্সের জন্য। একক ক্ষেত্রে বলে কত ইন্টার অ্যাটমিক ফোর্স তৈরি হচ্ছে, সেইটাকে বলছি পীড়ন। জিনিসটা মিনিং আলাদা না, মিনিংটা আলাদা না, মিনিংটা পুরো আলাদা, বলাটা উচিত নয়, ঠিক আছে। স্ট্রেস একটা টেন্সার, যেটাকে আমরা বলছি স্ট্রেস, এটা একটা টেন্সার কোয়ান্টিটি। এটা 9টা কম্পোনেন্ট থাকে, সেকেন্ড হ্যান্ড টেন্সার বলা হয় এটাকে। কোন দিকে, কোন ক্ষেত্রফলের ওপর, প্যারালাল সারফেসের ওপর না লম্ব সারফেসের ওপর, সব কটা যদি মেলাই, তাহলে এটাকে একটা রাশিমালা সিগমা দিয়ে প্রকাশ করা হয় এরকম। তো সিগমা এক্স দিক বরাবর, ওয়াই দিক বরাবর, জেড দিক বরাবর, তারপর আবার আর একটা করে এক্স এক্স লাগানো হয়, ওয়াই ওয়াই, জেড জেড, এক্স ওয়াই, এক্স জেড, ওয়াই এক্স, ওয়াই জেড, জেড এক্স, জেড ওয়াই। এই এত সব দিলে তবে বলা যাবে যে হ্যাঁ এতটা স্ট্রেস তৈরি হয়েছে। স্কেলারের কটা কম্পোনেন্ট হয়? ভেক্টরের 3টে, এক্স ওয়াই জেড। আর টেন্সারের 9টা। তাহলে স্ট্রেস কতটা তৈরি হয়েছে সেটা ওই একটা দুটো দিয়ে বোঝানো যাবে না। তো এটা খুব কমপ্লিকেটেড মেথড, পরবর্তীকালে যদি অনার্স ফনার্স পড়িস তাহলে তখন ওখান থেকে জানা যাবে। কোথায় রাখলাম এটা, সেটা বেশ বেশ আমাদের লাগবে না সব, অকারণে চাপ বাড়িয়ে লাভ নাই, সময় কম আমাদের। বেশ, তাহলে নেক্সট হেডিং ওইটারই চলছে। এবার কত নম্বর হয়েছে এটা? 6 নম্বর। তো 6 নম্বরের সাব হেডিং আই, অনুদৈর্ঘ্য পীড়ন। ইংরেজি কি হবে? স্ট্রেস। ঠিক আছে, স্ট্রেসকে সাধারণত আমরা দুখানা নোটেশন দিয়ে প্রকাশ করি, একটা হচ্ছে এস, একটা হচ্ছে সিগমা।
তো উঁচু ক্লাসের বইগুলোতে সব সিগমা ইউজ করা আছে, কিন্তু সিগমা আমরা দেবো না, কারণ আমাদের 11-এর সিগমা মানে আবার একটা নতুন রাশি এখানে ডিফাইন করা আছে, যেটাকে বলা হয় আমাদের কুয়াশা রেশিও। তো সেটাকে সিগমা দিয়ে ডিফাইন করা হয়। সিগমা আমরা দেবো না, আমরা এসি বলবো, আবার কিছু না বললেও চলে যায়। ঠিক আছে, সাপোজ আমাদের এস বলছি আমরা। অনুদৈর্ঘ্য পীড়ন মানে কি? মানে সাপোজ এটা একটা রড ছিল, তাকে বাহ্যিক বল প্রয়োগ করা হচ্ছে এফ, তার ভেতরে বল তৈরি হয়েছে সেটাও এফ। ঠিক আছে, এখানে কিছু মাস্টার ঝোলানো আছে। একক ক্ষেত্রফলে কতটা এই বল তৈরি হয়েছে সেটাকে বলা হয় অনুদৈর্ঘ্য পীড়ন, কারণ এই বলের জন্যই দৈর্ঘ্য বৃদ্ধি হবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে এফ বাই এ। এফ বাই এ, এই যে এটা কোনটা? এইটা, এই বিন্দুতে যদি এটা জুম করি এটা এরকম, এইটা হচ্ছে এরিয়াটা। একক ক্ষেত্রফলে কতটা বল উদ্ভূত পীড়ন তৈরি হয়েছে বা উদ্ভূত বল তৈরি হয়েছে সেটাকে বলা হয় অনুদৈর্ঘ্য পীড়ন। কখন, কোন কেসে? যদি দৈর্ঘ্য বৃদ্ধি হয়, তো যথেষ্ট সরু তার যদি হয় এরকম, তাহলে আমরা এরকম কেস বলতে পারি। আর যদি খুব মোটা সোটা তার হয়, তাহলে দৈর্ঘ্য যদি বাড়ে তার সাথে সাথে ব্যাসার্ধটাও একটু কমবে। সেটা নিয়ে আমরা পরে আসছি, যেটাকে আমরা একটু আগে বললাম সিগমা নিয়ে বলি, তার কথা বললাম। নেক্সট হেডিং দেবো আমরা আয়তন পীড়ন বা ভলিউম স্ট্রেস। আয়তন পীড়ন বা ভলিউম স্ট্রেস একই রকম ডেফিনেশন। আয়তন পীড়ন, এইটা থেকে পার্থক্যটা হবে শুধুমাত্র অনুদৈর্ঘ্য আয়তন। অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে কি বৃদ্ধি হয়? তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি যখন হবে তখন আমরা বলবো অনুদৈর্ঘ্য পীড়ন, এইসব লংজিটিউডাল স্ট্রেস এসব বলবো। আর যখন আয়তন হবে তার মানে ওই যে একটু আগে বললাম একটা বল ছিল, তার চুপসে গিয়েছে অথবা সেটা বেড়ে গিয়েছে, এরকম কেস বললাম। তাহলে সেক্ষেত্রে যদি আমাকে বলা হয় এখানে ফোর্স হচ্ছে এফ, একক ক্ষেত্রফলে কত ফোর্স এ, যে ফোর্সের জন্য যে বাহ্যিক বলের জন্য আয়তনে পরিবর্তন হয়েছে, তাহলে তখন আমাকে একক ক্ষেত্রফলে কতটা ফোর্স তৈরি হয়েছে, দ্যাট ইজ ইকুয়াল টু চাপ অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো সেটাও তাই লিখবো আমরা সংজ্ঞাতে। লিখবো কোনো বস্তুর আয়তন বিকৃতি হলে, কোনো বস্তুর আয়তন বিকৃত হলে একক ক্ষেত্রফলে উদ্ভূত প্রতিক্রিয়া বলকে একক ক্ষেত্রফলে উদ্ভূত প্রতিক্রিয়া বলকে আয়তন পীড়ন বলে। একক কি হবে? সেম একক সব ক্ষেত্রে নিউটন পার মিটার স্কোয়ার বা 9/সেন্টিমিটার স্কোয়ার। আর বিকৃতির একক কি? সব ক্ষেত্রেই, এমন নয় যে দৈর্ঘ্য ক্ষেত্রে একরকম, আয়তনের ক্ষেত্রে একরকম, সব ক্ষেত্রে এককই। ঠিক আছে, আরেকটা কি বললাম 3 নম্বর, আরেকটা দেখবো আমরা শেয়ারিং স্ট্রেস। একই এফ বাই এ, একই 3 নম্বর। বা বাংলাতে কি বললাম? মোচড় বা কৃন্তন পীড়ন বা শেয়ারিং, ইংরাজিটাই বেশি ইম্পর্টেন্ট। শেয়ারিং স্ট্রেস, এটা ট্যানজেনশিয়াল ফোর্স পার ইউনিট এরিয়া। ট্যানজেনশিয়াল ফোর্স যেটা দিচ্ছিলাম, একক ক্ষেত্রফলে কত ট্যানজেনশিয়াল ফোর্স আছে দিয়ে একটা ভাগ করে দাও ক্ষেত্রফল দিয়ে, টোটাল ক্ষেত্রফল দিয়ে, তাহলে একক ক্ষেত্রফলে কতটা ট্যানজেনশিয়াল ফোর্স সেটা বের করবো। আমরা অঙ্ক করবো, আগে ডেফিনেশনগুলো শিখে নিই, তারপর অঙ্ক করবো। হয়েছে? কি কি ডেফিনেশন শিখলাম? শুধু নামগুলো বলতে হবে। কি কি? বিকৃতি, পীড়ন। কে আগে সৃষ্টি হয়, বিকৃতি না পীড়ন? বিকৃতি সৃষ্টি হয় কার জন্য সৃষ্টি হয়? কিন্তু বাহ্যিক বলের প্রকৃতি সাধারণত কোনগুলো নিয়ে আমরা ইন্টারেস্টেড? কোন বাহ্যিক বল, কেমন বাহ্যিক বল, যাতে করে টোটাল ফোর্স ভেক্টর সাম 0 হয়, কোনো ট্রান্সলেশন না হয়। আর যদি ট্রান্সলেশন হয়েও থাকে তাহলে যেন যা সাম্যাবস্থাকে খুব বেশি বিঘ্নিত না করে, ধীরে 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 এরকম ভাবে আমরা বলতে পারি যে হ্যাঁ ঠিক আছে, দৈর্ঘ্য বৃদ্ধির ক্ষেত্রে আমরা সেরকম ইউজ করতে পারি। ঠিক আছে, তো কি বললাম? এটা হচ্ছে বিকৃতি, অনুদৈর্ঘ্য বিকৃতি।
আর আয়তন মাত্রিক বিকৃতি আর শেয়ারিং বিকৃতি, যেটা কৃন্তন বিকৃতি, এটা তিনটে পেলাম। আর পীড়নের ক্ষেত্রে কি বললাম, পীড়নের মিসকনসেপশনটা কি, বাইরের প্রযুক্ত বল, এটাকে পীড়ন, তা নয়। বিকৃত করে দিয়েছি বাইরের প্রযুক্ত বলের জন্য, সেই বিকৃতিকে বাধা দেওয়ার জন্য, রিস্টোর করার জন্য, পুনরায় আগের অবস্থানে ফেরত আসার জন্য তার ভেতরে একক ক্ষেত্র বলে কতটা প্রতিক্রিয়া বল তৈরি হচ্ছে, সেটাকে আমরা বলি পীড়ন। সেই পীড়ন বিভিন্ন কেসে বিভিন্ন রকম। যদি দৈর্ঘ্যের ক্ষেত্রে হিসাব করি তাহলে একক ক্ষেত্র বলে কত বল দেওয়া হয়েছে বা তৈরি হয়েছে সেটা। নিউটনের থার্ড ল অনুসারে বাহ্যিক বলটার সাথে এর মিল রয়েছে, ইকুয়াল টু হয়ে যাবে। ভেতরের বলটা ওই বল তো সমানই হবে না, কেউ তো বেশি কম হবে না। ও যদি বেশি হয় তাহলে ছিঁড়ে যাবে, এ যদি বেশি হয় তাহলে গুটিয়ে যাবে, দুটোই হলেই হবে না। আর আয়তন পীড়নের ক্ষেত্রে সেটা বললাম যে বাহ্যিক তার আয়তনটা যদি আমরা পরিবর্তন করার চেষ্টা করি তাহলে সেটা, আর যদি কৃন্তন হয় তাহলে শেয়ার যদি হয়, ট্যানজেনশিয়াল ফোর্স কত দিচ্ছি, তল বরাবর কত ফোর্স দিচ্ছি পার ইউনিট এরিয়া, সেটাকে বলা হবে কৃন্তন পীড়ন। ঠিক আছে, এতক্ষণ হলো বেসিক ডেফিনেশন। এবার আমরা কিছু ফর্মুলা শিখবো, কিছু সূত্র শিখবো, যেগুলো দিয়ে অঙ্ক করবো। তো ফার্স্ট হচ্ছে হুকের সূত্র, হুক, HOOKES, HOOKES, হুকস ল। এক বছর পরীক্ষায় দিয়েছিলাম, কোনো ক্লাস আমার মনে হয় 9 কি ছিল, হুকের সূত্র ছিল তো না। তো একটি ছেলে লিখেছিল পরীক্ষায়, হুকের সাহায্যে জামার বোতাম লাগাই। এইটাই হুকের সূত্র। লিখব, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি পরস্পর সমানুপাতিক। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি পরস্পর সমানুপাতিক। সূত্রটার মধ্যে কটা নতুন টার্ম ইউজ করলাম আমি, যেগুলো আজকে শেখা? স্থিতিস্থাপক সীমা, পীড়ন এবং বিকৃতি। ওই সংজ্ঞাটা তৈরি করে ডেফিনেশনটা আমাদের লটা লেখার জন্য, আমাদের বা সূত্রটা লেখার জন্য সংজ্ঞাগুলোকে শেখা। কি বললাম আমরা, স্থিতিস্থাপক সীমার মধ্যে, তাহলে ইলাস্টিক লিমিট তো আমরা কার কত জানি না, কি কার কত ইলাস্টিক লিমিট? মেটেরিয়াল টু মেটেরিয়াল ভ্যারি করবে না একই হবে? ভ্যারি করবে। কারো সহ্য ক্ষমতা বেশি, কারো সহ্য ক্ষমতা কম, তো কে কতটা সহ্য করবে সেটা তার বৈশিষ্ট্য। তো অল্পতেই অনেকে দেখি ভেঙে পড়ে, কিছু একটা হয়ে গেল, আমার দ্বারা আর হলো না, আমার আর হবে না, কি আবার আমাকে বলো না না আমার হবে না কেন, নিশ্চয়ই হবে, আমাকে পারতেই হবে। সে আবার জেগে উঠল, আবার আমাকে মস্তি করতে হবে, কি? ঋতু যেমন একসাথে 100টা সেলফি তোলে, প্রথম সেলফি তুলে ধর ভালো এলো না, দ্বিতীয়টা ধর আর একটা তোলে, তারপরে আর একটা ভালো না, এভাবে হার মানে না, হ্যাঁ আমাকে পারতেই হবে। তো বিভিন্ন পোজে লাস্টে মোটামুটি 99, দেন তারপর আর একটা তুললে ও মোটামুটি কনফার্ম হয় যে না এটা আমাকে দেওয়া যেতে পারে হোয়াটসঅ্যাপে। তাতেও যদি খারাপ আসে তাহলে ও মুখে বিভিন্ন ছবি বসিয়ে দেয়, কখনো ইমোজি, বিভিন্ন রকম ছবি বসিয়ে তারপরে পোস্ট করে। কি ঠিক তো? কি হার মানে? ওই যদি প্রথমেই বলতে হয় আমার ছবি খারাপ আসছে আমি আর নেবো না, তাহলে ওর একটাও ছবি দেওয়া হতো না। অয়ন হয়তো 10 মিনিটই গিয়েছে, ঠিক আছে, 10 মিনিটই গিয়ে ফেলিওর হয়েছে, তো চেষ্টা করছে 10 বার ফেলিওর হয়েছি, তাহলে আরেকবার চেষ্টা করা যেতে পারে, 11 বার। ও যদি প্রথমেই হার মেনে নিত, রে 10 বার মিনিটে যাওয়ার পরে যদি বলতো আমি আর যাব না, তাহলে ফেলিওর। ও বলতো না আমাকে পারতেই হবে, আমাকে যেতেই হবে। আর অয়নে বাবা আমাকে কমপ্লেন করছে, আমার বেটা দিন দিন মিলিটারি যাচ্ছে কেন, আপনি একটু খবর নিন। কি বাবার সাথে দেখা হয়েছিল? আমার দেখা হয়েছিল কি না? তো বাবা আমাকে বললো, আর বেটা বলছে আমার মাথায় কিছু ঢুকছে না স্যার। মাথায় কি করে ঢুকবে? মাথার যে জায়গাটা, সেই জায়গাটা তো ফিক্সড, একটা নির্দিষ্ট জায়গা রয়েছে, সেই জায়গাতে তুই যদি কিছু একটা জিনিসকে বার করে কিছু একটা জিনিসকে বসাস, তাহলে তো মাথা জায়গা অলরেডি নিয়ে গেছে, অলরেডি অকুপাইড বাই সামথিং। কি দেবাশিস ভাবছে স্যার আমাকে কেন কিছু বলছে না? দেবাশিস এটাই ভাবছে যে স্যার আমাকে কেন কিছু বলছে না, স্যার তো সবই জানে, তা সত্ত্বেও স্যার চুপ করে রয়েছে। বেশ ঠিক আছে, পীড়ন ও বিকৃতি পরস্পর সমানুপাতিক। মানে এদিকে যত বিকৃতি
আমি তত পীড়ন তৈরি করতে পারবো। তুই আমাকে বিকৃত করবি, দেখ আমি আবার পীড়ন তৈরি করে আবার আমি আগের অবস্থানে ফেরত চলে আসতে পারি। পড়াশোনা থেকে রেজাল্ট সরে যাচ্ছে, আবার আমি পুনরায় ওই রেজাল্ট করে দেখিয়ে দিতে পারি। এইটা হচ্ছে বিকৃতি। ঠিক আছে, হ্যাঁ মনে রাখতে হবে যে যেন বিকৃতিটা এমন না হয় যে তার ইলাস্টিক লিমিট ছাড়িয়ে যায়, তাহলে বিপদ আছে, তাহলে আরও পারবে না, তাহলে ঘরে ছেলে আর ঘরে ফিরবে না। বাবা মা যতই করুক, টিউশনের স্যার যতই করুক, সে নিজেও চেষ্টা করুক, হবে না। আর জায়গা নাই তো কি করে বল, জায়গাটা তো ফিক্সড হয়ে গেছে। তাহলে পীড়ন, বিকৃতিকে তুলে দিলাম, এবার সমানুপাতিক চিহ্ন তুললাম, বিকৃতি থাকলো। এইবার যে জিনিসটা ম্যান টু ম্যান ভ্যারি করবে সেটাকে কি বলবো আমরা? ধ্রুবক। তো স্থিতিস্থাপক ধ্রুবক যেটা ডিপেন্ড করবে ম্যান টু ম্যান, যে কার ক্ষেত্রে এই ধ্রুবকের মান কেমন হবে সেইটা তার সেই ফিরিয়ে আনা টেন্ডেন্সিকে প্রকাশ করবে। এটাকে বলা হয় স্থিতিস্থাপক ধ্রুবক। উপাদানের উপর নির্ভর করবে। আরো নাম আছে এর, বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক। একই পরিমাণ বল প্রয়োগ করে, ভালো করে শুনবি, একই পরিমাণ বল প্রয়োগ করে কোনো বস্তুকে যদি কম বিকৃত করা যায়, কি বললাম শোনা গেল? ভালো করে শুনলি? একই পরিমাণে বল প্রয়োগ করলাম, কোনো বস্তুকে যদি কম বিকৃত করা যায় দুটো বস্তুর মধ্যে, কে বেশি স্থিতিস্থাপক? তাহলে যদি আমাকে বলে ইস্পাত আর রাবারের মধ্যে কে বেশি স্থিতিস্থাপক, তাহলে কি উত্তর হবে? তাহলে কখনই বলবো না যে রাবার, তাকে টেনে আনলে পুনরায় আগের অবস্থানে ফেরত আসে। তো এটা মনে হতে পারে যে হ্যাঁ রাবার তো দারুণ, টেনে দিচ্ছে আবার আগের অবস্থানে ফেরত চলে আসছে, তাহলে এটা ভালো স্থিতিস্থাপক। বলে হ্যাঁ, ইন দ্যাট সেন্স স্থিতিস্থাপক অবশ্যই, কিন্তু ডেফিনেশন অনুসারে আমি ওর বিকৃত করতেই পারবো না, এত বেশি ওর রেস্টোরিং ফোর্স ওপর দিকে। তো একই বাহ্যিক বল প্রয়োগ করে বিকৃত করতে যদি কষ্ট বেশি হয়, তা যার ক্ষেত্রে বেশি কষ্ট হবে, যে বিকৃত হতে চাইবে না, জানতে হবে তার স্থিতিস্থাপকতা বেশি, ফিরিয়ে আনার টেন্ডেন্সি তার বেশি। ঠিক আছে, রেজিস্টিভ ফোর্স তার বেশি, রেস্টোরিং ফোর্স তার বেশি। তো মনে রাখবি, প্রশ্ন আসছে খুব। বেশ, এর একক কি হবে? কে বলবে বল? স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কি হবে? শুভ্র। এদিকে আছে পীড়ন, এদিকে আছে বিকৃতি, ইন্টু স্থিতিস্থাপক গুণাঙ্ক। নিউটন। কনফার্ম? কি করে? পীড়নের একক কি? পীড়নের একক নিউটন পার মিটার স্কোয়ার। এইটার একক আমি বের করতে বললাম। বিকৃতির একক কি? বিকৃতির কোনো একক নেই। তাহলে পীড়নের যা একক ওটা তা একক, ডান দিক বাঁ দিক সমান হতে হবে। এককের গন্ডগোল হয়ে গেলে খুব বিপদ হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে পীড়নের যা একক, স্থিতিস্থাপক গুণাঙ্ক তাই একক। এটা কার উপর নির্ভর করে? উপাদান। এবং উপাদান যখন আমি বলবো তখন একটা কথা মাথায় রাখতে হবে, যে এমন কিছু আমি করবো না যাতে করে উপাদানটাই পাল্টে যায়। আমি 100 ডিগ্রি টেম্পারেচারে তাকে গরম করে দিয়েছি, লোহাকে নিয়ে এসেছি, লোহা সেই উপাদানটাকে বের করেছি, দিয়ে বলা হলো ভাই তোমাকে এত বিকৃতি করলে তুমি এত পীড়ন সৃষ্টি করতে পারো তো? বলে হ্যাঁ আমি পারি। যদি দেখা গেলো সে পাচ্ছে না, কেন? 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে গরম করে ফেলেছি। উপাদানটা যেন পরিবর্তন না হয়, তাহলে যে উপাদানটা বের করা হয়েছে সেটা একটা স্ট্যান্ডার্ড টেম্পারেচারে বের করা হয়েছে, উষ্ণতা যেন পরিবর্তন না হয়। ঠিক আছে, নেক্সট হেডিং দেবো। এইবার এই যে উপাদানটা বললাম না, এবার বিভিন্ন কেসের ক্ষেত্রে আমরা এই উপাদানটার নাম দেবো। কি কি কেস পেয়েছি আমরা? আপাতত 3টে কেস পেয়েছি বিকৃত করার। প্রথম কেস কি ছিল? দৈর্ঘ্য বৃদ্ধি। দ্বিতীয় কেস কি ছিল? আর 3 নম্বর কেস কি ছিল? শেয়ার ছিল 3 নম্বর। ঠিক আছে, দৈর্ঘ্য বৃদ্ধি করার সময় যে কনস্ট্যান্টটা, সেটাকে বলা হয় ইয়ং গুণাঙ্ক, ইয়ং মডুলাস, দৈর্ঘ্য বৃদ্ধি করার সময়। ঠিক আছে, আয়তন বৃদ্ধি করার সময় যে স্থিতিস্থাপক গুণাঙ্ক, সেটাকে বলা হয় বাল্ক মডুলাস। ঠিক আছে, বাল্ক মডুলাসের বাংলা হচ্ছে আয়তন বিকৃতি গুণাঙ্ক। আর শেয়ারিং স্ট্রেসের ক্ষেত্রে যে কনস্ট্যান্ট, তার নাম হচ্ছে ক্রিন্টন, কি বলা হয় ওটা? রিজিডিটি মডুলাস। ওটার নাম আছে কি, যেটা দৃঢ়তা গুণাঙ্ক। তাহলে 1 নম্বর দেবো আমরা ইয়ং গুণাঙ্ক, ইয়ং মডুলাস। এটা দিয়ে বেশিরভাগ মোস্ট অফ দ্য প্রবলেম ইয়ং মডুলাস থেকে আসে। লিখবো ইয়ং গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক। এটাকে ক্যাপিটাল ওয়াই দিয়ে ডিনোট করা হয়।
আগে পেয়েছি তো। হ্যাঁ স্যার। নিউটনের যে লগুলো আমরা পড়ে এসেছি, এবার তার থেকে অনেক সোজা জায়গায় পৌঁছে গেছি আমরা। আমি বলেছিলাম কিন্তু ওইটা গ্র্যাভিটেশন শেষ হয়ে গেলে আমরা একদম ঝপ করে নেমে যাব, পুরো সোজা জিনিস। আবার থার্মোডাইনামিক্সে এন্ট্রপি জায়গাটা একটু কঠিন আছে, সিলেবাসে নেই যদি ওইটা, সেকেন্ড ল থার্মোডাইনামিক্স একটু কঠিন আছে, আর কিছু কঠিন নেই, সবই মোটামুটি সোজা, মানে আমার আয়ত্তের মধ্যে এবার সব। ইয়ং মডুলাস ওয়াই কি বললাম, এই কনস্ট্যান্টের মান কি হবে, পীড়ন বাই বিকৃতি, তাই তো। স্থিতিস্থাপক গুণাঙ্কের মান কি দেখলাম একটু আগে সংজ্ঞাতে, পীড়ন বাই বিকৃতি। তাহলে এবার সেই পীড়নটা জায়গায় লিখবো অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। কিন্তু মনে রাখতে হবে কি বললাম, স্থিতিস্থাপক সীমা যেন মেনটেন হয়, সেই সীমাতে আমরা এটা বের করেছি। এটা আমাদের ল্যাবরেটরি এক্সপেরিমেন্টে রয়েছে, যদিও 11-এ ছিল, সেটা নেই বলে আমরা করাতে পারিনি এটা। সাপোজ এটা একটা রড রয়েছে যার এক প্রান্ত বেঁধে রেখেছি, আর এখানে একটা আমি এম ভরের একটা বস্তুকে ঝুলিয়ে রেখেছি, বেশ মোটা সোটা ভারী সারি কিছু একটা বস্তুকে ঝুলিয়ে রেখেছি। এর প্রাথমিক দৈর্ঘ্য ছিল এল। এবার ওজন ঝালানোর পরে কি হবে, কিছুটা বাড়বে। তাহলে এবার দৈর্ঘ্যটা আমি একটুখানি বাড়ালাম, এম। এই যে দৈর্ঘ্য এতটা ছিল, এই যে এতটা বাড়লো, এটাকে বলছি স্মল এল, দৈর্ঘ্য বৃদ্ধি। কোনো কোনো বইয়ে ডেল্টা এল লেখা আছে, কোনো কোনো বইয়ে এক্স লেখা আছে। তাহলে কেউ বলতে পারো আমাকে, এই যে তারের, এই তারটার যদি ক্ষেত্রফলটা দেখি আমরা, ক্ষেত্রফলটা এইটা, আর যদি এইটা বলি এ, তাহলে এ সমান কত হবে, যদি এটা সিলিন্ড্রিক্যাল হয় পাই আর স্কোয়ার ক্ষেত্রফল, রেডিয়াসটা যদি বলি আর, তাহলে একটা পাই আর স্কোয়ার, এইটা কিছুটা হবে। আর যদি বিম হয়, যদি বিম হয়, বিম এইটা হলো পাই আর স্কোয়ার, এই ক্ষেত্রফল কোনটা, এটা পাই আর স্কোয়ার না, এই যে চার কোণা হয় বড় ক্ষেত্র, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এইটা বেদ আর এইটা গুণ করে দাও, তাহলে পেয়ে যাবো আমরা। ঠিক আছে, তাহলে কি বললাম, এটা অনুদৈর্ঘ্য পীড়ন। কে বলবো অনুদৈর্ঘ্য পীড়ন কত? হ্যাঁ, এমজি বাই পাই আর স্কোয়ার, তাই তো। তার মানে ফোর্স পার এরিয়া। আর বিকৃতিটা কি, স্মল এল বাই এল। এবার আমরা এখানে মান বসাতে পারি, ফোর্স মানে এমজি, এরিয়া মানে এই ছবিতে পাই আর স্কোয়ার, আমি এটা এ হিসেবেই রাখছি, কারণ কখনো পাই যেরকম আমাকে দেবে। আর একটা এল, ছোট এল নিচে আছে, ওপরে ক্যাপিটাল এল। সো ওয়াই ইজ ইকাল টু এমজি এল বাই এ এল। উদিত বল দেখি, ইয়ং গুণাঙ্কের যে এক্সপ্রেশন, তাতে দেখতে পাচ্ছি এখানে দৈর্ঘ্য বৃদ্ধি রয়েছে, প্রাথমিক দৈর্ঘ্য রয়েছে, এখানেও আছে দৈর্ঘ্য বৃদ্ধি, প্রাথমিক দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ আর এমজি। আমাকে যদি পরীক্ষায় প্রশ্ন দেয় যে ইয়ং গুণাঙ্ক কি দৈর্ঘ্য বৃদ্ধির উপর নির্ভরশীল, বা ক্ষেত্রফলের উপরে নির্ভরশীল, বা দৈর্ঘ্যের উপর নির্ভরশীল, কি হবে উত্তর? প্রশ্নটা হচ্ছে, এই যে একটা তার রয়েছে আমার কাছে, সাপোজ একটা অ্যালুমিনিয়ামের তার, তাতে একটা বাটখারা ঝুলিয়ে দিয়েছি 10 কেজির, দৈর্ঘ্য বেড়েছে, ঠিক আছে, কতটা দৈর্ঘ্য বেড়েছে সেটাকে এল বলছি, প্রাথমিক দৈর্ঘ্য ছিল সেটা ক্যাপিটাল এল। আর এর যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যেটা আমরা স্ক্রু গেজের সাহায্যে বের করতে পারি, খুব ছোট ছোট যদি হয়, স্ক্রু গেজের সাহায্যে বের করি না ব্যাসার্ধগুলো, তাহলে সব বের করতে পারি। দিয়ে আমরা ইয়ং মডুলাস ক্যালকুলেশন করলাম ল্যাবরেটরিতে, তার মান বেরোলো এত। আমাকে পরীক্ষায় প্রশ্ন দিয়েছে কি করে মান বের করবো, এমজি মান বসাবো, এল মান বসাবো, এগুলো সব মান বসাবো, দিয়ে ক্যালকুলেশন করবো। আর সাপোজ ভ্যালু এসে, ভ্যালুটা বলি, সাপোজ যদি ইস্পাত হয় তাহলে 2 × 10⁻11, যদি ইস্পাত হয় তাহলে 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার, এরকম কিছু একটা ভ্যালু। আমাকে পরীক্ষায় প্রশ্ন দিল ইয়ং গুণাঙ্কের মান দৈর্ঘ্য বৃদ্ধি যে ভ্যালু বসালে, দৈর্ঘ্যের যে ভ্যালু বসালে, প্রস্থচ্ছেদের যে ভ্যালু বসালে, তাদের উপর নির্ভরশীল না নির্ভরশীল নয়? কনফিডেন্সলি বলতে হবে। ঠিক, কি হবে? উপাদানের উপর নির্ভরশীল মানে বুঝতে হবে যে তার দৈর্ঘ্য কত হয়েছে, প্রস্থচ্ছেদ কত ছিল, এসব নির্ভরশীল নয়। তার ডেফিনেশনটা বুঝতে হবে, তাহলে আমি সব ক্লিয়ার হয়ে যাবে। ডেফিনেশনটা কি,
ডেফিনেশনটা কি? একক বিকৃত করতে হলে যদি বিকৃতি পরিমাণ একক হয় তাহলে কতটা পীড়ন সৃষ্টি হয়েছে আমি বলেই দিলাম ওকে 1। ঠিক আছে, আমি বলেই দিলাম ওকে। ক্লাস 10-এ একটা রিলেশন পড়েছিল এরকম মনে আছে, আর ইজ ইকুয়াল রো এল বাই এ। কোথায় ছিল এটা? কোথায় ছিল? হ্যাঁ, কারেন্ট ইলেকট্রিসিটি রোধ, এটাকে বলা হয় রোধ। আর এটাকে কি বলা হয়? রোধাঙ্ক। এটাকে কি বলা হয়? দৈর্ঘ্য। আর এটা প্রস্থচ্ছেদ। তাহলে যদি এরকম একটা তার থাকে, আমার কিছু একটা তার আছে কপার বা কিছু একটা, আর তার এটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা লেংথ, আর তার দুই প্রান্তের রোধকে যদি বলি আর রোটাকে যদি বলি উপাদান, তাহলে রো সমান আর এ বাই এল সাজিয়ে নিলে। আমাকে যদি বলে রোধাঙ্ক কার কার উপর নির্ভরশীল, তাহলে আপাত দৃষ্টিতে রোধের উপর নির্ভরশীল, ক্ষেত্রফলের উপর নির্ভরশীল, দৈর্ঘ্যের উপর নির্ভরশীল। সঠিক উত্তর কি হবে? হবে না। ডেফিনেশন দেখি, এল 1 এ 1, তাহলে কতটা রোধ সেইটাই রোধাঙ্ক। তার মানে বিশাল বড় একটা তোমাকে রড দিয়েছে বা একটা তার দিয়েছে অ্যালুমিনিয়ামের, বিশাল ক্ষেত্রফল, তাহলে আমার লাগবে না অতটা। আমি একটা ছোট্ট মতো জায়গা দেখবো, একক দৈর্ঘ্য দেখবো, একক ক্ষেত্রফল দেখবো, তার রোধ কতটা, সেইটাই হচ্ছে তার উপাদান। এত বড় দিয়েছে তো কি এসে যায় আমার? আমাকে যদি এর এই যে যে তারটা দিয়েছে সেটা যদি 10 মিটার না দিয়ে 20 মিটার দিত, আমার জানার দরকার ছিল না কত মিটার। আমার ডেফিনেশন বলছে একক বিকৃতি সৃষ্টি করতে কতটা পীড়ন। তা কতটা পীড়ন সৃষ্টি করবে সেটা তো তার অভ্যন্তরীণ ব্যাপার। তার অনুপরমাণু যদি থাকে যথেষ্ট সাফিসিয়েন্টভাবে, তারা যদি স্ট্রং ফোর্স দেয়, তাহলে সে পীড়ন সৃষ্টি করতে পারবে। আমি যদি খুব হালকা ফোর্স দিই, খুব বেশি ফোর্স দিই, ইলাস্টিক লিমিটের মধ্যে আছি এটা বুঝতে হবে। ইলাস্টিক লিমিটে ছেড়ে গেলে হবে না। তাহলে ইলাস্টিক লিমিটের মধ্যে আমি হাই ফোর্স দিচ্ছি না লো ফোর্স দিচ্ছি না কেমন বল দিচ্ছি, আমার কিছু এসে যায় না। আমি কিছু একটা বল দেবো, ও কতটা পীড়ন একক বিকৃতি সৃষ্টি করতে, কতটা পীড়ন তৈরি করতে পারলো, সেটাই হচ্ছে তার বিকৃতির প্রকাশ। এখানেও তাই। যদি বলে রোধ কার কার উপর নির্ভরশীল, তাহলে হ্যাঁ, উপাদানের উপর নির্ভরশীল তো বটেই। দৈর্ঘ্য বাড়লে বা রোধ বেড়ে যায়, ক্ষেত্রফল বাড়লে বা রোধ কমে যায়। তাহলে রোধ এগুলোর উপর নির্ভরশীল, কিন্তু রোধাঙ্ক নয়। রোধাঙ্ক মাপতে গেলে আমাকে এত বড় দণ্ড, আমাকে যদি বলে এত বড় রোধ দেওয়া হয়েছে, এই রোধ মাপো, তাহলে স্যার কত বড়, কতটা ক্ষেত্রফল, সব লাগবে। রোধাঙ্ক মাপার জন্য এত সব লাগে না, শুদ্ধ উপাদানটুকু লাগবে। ছোট্ট একটা জায়গা দাও, তাহলে আমি বলে দেবো। যে ডেনসিটি মাপার জন্য আমাকে যদি বলা হয় আয়তন মাপো, কী করে মাপো? সব আয়তনটাই তো লাগবে, তবেই না তার আয়তন। এবার যদি বলে ঘনত্ব মাপো, আচ্ছা যদি বলে ভর মাপো, তাহলে সব ভরটাই লাগবে। কিন্তু যদি বলে ঘনত্ব মাপো, তাহলে তো ভর বাই আয়তন, তাহলে মোট ভর বাই মোট আয়তন বলি আমরা। তার মানে একক আয়তনে কতটুকু ভর আছে দেখে নাও। আমাকে 1 ট্যাঙ্কি জল দিয়েছে, তুমি জলের ঘনত্ব বের করো। দিয়ে আমি কি করলাম, 1 ট্যাঙ্কি জলের ভর বার করলাম ওজন ফোজন করে, জি দিয়ে ভাগ করে, তার আয়তন বের করলাম। দিয়ে অতটা ভর ডিভাইডেড বাই তার আয়তন ইজ দ্য ডেন্সিটি করা দরকার আছে। একটা চামচ করে 1 চামচা জল তুলে নাও, তাহলে সেই আয়তনে কতটা ভর আছে দেখে নাও, ভাগ করে দাও দুটোকে। একক আয়তনে কতটা আছে সেটাই ইম্পর্টেন্ট। তাহলে কত বড় দিয়েছে ম্যাটার করে না। জলের উপাদান 1 চামচেও যা, 1 গামলাতেও তাই, 1 ট্যাঙ্কিতেও তাই। হ্যাঁ, সাগরের জল যদি হয় তাহলে তার ডেন্সিটি আলাদা, তখন লবণ জল, তখন কোয়ান্টিটি পাল্টে গেছে, উপাদান পাল্টে গেছে। তাহলে লিখবো আমরা ইয়ং গুণাঙ্ক, লিখবো ওয়াই এর মান একটি নির্দিষ্ট উষ্ণতায় ওয়াই এর মান শুধুমাত্র উপাদানের উপর নির্ভরশীল। দৈর্ঘ্য বা প্রস্থচ্ছেদের উপরে নয়। দৈর্ঘ্য বা প্রস্থচ্ছেদের উপর নয়। আমাকে যদি বলা হয় ইস্পাতের পীড়ন 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার বলতে কি বোঝো? কি হবে বল স্নেহা? ইস্পাতের ইয়ং গুণাঙ্ক 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার বলতে কি বোঝো? একক আয়তন এখানে আসবে না। একক ক্ষেত্রফল এবং একক দৈর্ঘ্যের ইস্পাতের বিকৃতি সৃষ্টি করার জন্য একক বিকৃতি সৃষ্টির জন্য যে পরিমাণ পীড়ন দরকার, যে পরিমাণ বললাম না, ভ্যালু দেওয়া আছে। হ্যাঁ, এই পরিমাণ পীড়নটা দরকার। আরেকবার, একক দৈর্ঘ্যের এবং একক ক্ষেত্রফলের ইস্পাতের মধ্যে বিকৃতি সৃষ্টি করার জন্য যে 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার পীড়ন প্রয়োজন। প্রতি বর্গমিটারে এত
বল সৃষ্টি হয়, ঠিক আছে, অথবা 2 × 10⁻⁴ নিউটন পার মিটার স্কয়ার পীড়ন উৎপন্ন হয়। মানে প্রতি বর্গ মিটারে, এটা মিটার স্কয়ার আছে না, তার প্রতি বর্গ মিটারে 2 × 10⁻11 নিউটন পরিমাণে ফোর্স বা ওই প্রতিক্রিয়া বলটা তৈরি হয়। কখন? যদি একক বিকৃতি সৃষ্টি করি আমরা। ঠিক আছে, নেক্সট আমরা নেক্সট ওই যে কনস্ট্যান্ট আর একটা মান নিচে লিখবো। নেক্সট হেডিং আয়তন বিকৃতি গুণাঙ্ক। কনস্ট্যান্ট টেম্পারেচার পরিবর্তন হলে তো উপাদানটাই পাল্টে যাবে। আমরা তো ইস্পাতের বলছি, উপাদানের উপর নির্ভরশীল। আমি যদি উষ্ণতা বাড়িয়ে যায় তাহলে বল ইস্পাত আর ইস্পাত থাকবে? ইস্পাত যদি গলে একটা ইয়ে হয়ে যায়, ওই লাভা হয়ে যায়, তাহলে তাকে আর কি করে ইস্পাত বলবো? তাহলে উষ্ণতাটা যেন স্ট্যান্ডার্ড উষ্ণতা থাকে, অন্তত রুম টেম্পারেচার যেন থাকে, 100 ডিগ্রি যেন না হয়, বা জল ফুটে সেই উষ্ণতা যেন না নিয়ে হয়। নেক্সট লিখবো আয়তন বিকৃতি গুণাঙ্ক ব্র্যাকেটে বাল্ক মডুলাস। আয়তন বিকৃতি গুণাঙ্ক ব্র্যাকেটে বাল্ক মডুলাস। এটাকে কোনো কোনো বইয়ে কে দেওয়া আছে, কোনো কোনো বইয়ে জি দেওয়া আছে, কোনো কোনো বইয়ে বি দেওয়া আছে। তিনখানা নোটেশন ইউজ করা হয়। আমি বিটা ইউজ করছি এই কারণে, কারণ এর অনন্যকটাকে আবার কোনো কোনো বই কে দিয়ে প্রকাশ করেছে, সংনম্যতা বলা হয় এর অনন্যকটা, উল্টোটাকে। ঠিক আছে, আমি জানি না ছায়া প্রকাশনী বা সাঁতরাতে কি আছে, এসি ভার্মাতে বোধহয় বি আছে, আর কে জিটা আছে আমাদের এসএলআরওরা বা ওই ধরনের বইগুলোতে জি দেওয়া আছে। তো সাপোজ আমি বিটা ইউজ করছি, বি ইকুয়াল টু কী হবে, বাল্ক মডুলাস। সেই গুণাঙ্কটাকে বলছি আমরা, গুণাঙ্কটাকে, গুণাঙ্ক সংজ্ঞাটা কি, পীড়ন বাই, এইটা ফিক্সড, এইটা ফিক্সড, এর আগে কি বসবে সেটা চেঞ্জ হবে জাস্ট। আয়তন, তাহলে আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি, ব্যাস। ঠিক আছে, তাহলে এই সাপোজ এটা কিছু একটা গ্যাস রয়েছে এখানে, হ্যাঁ, অথবা লিকুইড রয়েছে, ফ্লুইড রয়েছে, জল আছে, আর আমি কি বললাম, আমি এটা এখানে একটা সুতোর সাহায্যে একটা বলকে এভাবে ঝুলিয়ে রাখলাম। আর এটা হওয়ার জন্য সাপোজ ওই যেটা বললাম ছোলা বা কিশমিশ টাইপের কিছু একটা যেটা হয়, ফুলে গেছে, নাহলে ছোটো হয়ে গেছে, এরকম যেটা হয়েছে, সাপোজ আয়তন এইভাবে প্রচণ্ড চাপ দেওয়ার ফলে এরকম ছোটো হয়েছে, সংকোচন হয়েছে। যেটা আগের আয়তন ছিল সেটা ক্যাপিটাল ভি, আয়তন কমেছে কতটা সেটা হচ্ছে ভি, নতুন আয়তন নয়, পরিবর্তন হয়েছে কত, ওই জন্য ডেল্টা ভি লেখা থাকে বইয়ে। ঠিক আছে, এটা হচ্ছে বিকৃতি, আশা করি অসুবিধা নেই। আর পীড়ন কত হবে, নিউটন পার মিটার স্কয়ার, মানে একক ক্ষেত্রফলে কতটা। হ্যাঁ, এবার 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 যদি এটা গ্যাসের মধ্যে চুবিয়ে রাখি তাহলে গ্যাস তো চাপ দেবে, কি গ্যাস তো চাপ দেবে, আর বল প্রয়োগ করবে, তাহলে তার ভেতরেও হবে, তাহলে ওটা চাপটাই হবে, অ্যাকচুয়ালি পিটাই বসবে। কি বললাম, ফোর্স পার এরিয়া প্রেসারই হবে এটা। তো একক ক্ষেত্রফলে কতটা ওই ইয়ে তৈরি হচ্ছে, বল উদ্ভূত বল তৈরি হচ্ছে, সেটা পীড়ন, সেটা মনে রাখতে হবে। বি ইজ ইকুয়াল টু পি বাই ভি। কোনো কোনো ক্ষেত্রে মাইনাস সাইন ইউজ করা থাকে, কারণ চাপ আর আয়তন এদের মধ্যে একটু ব্যস্তানের প্রতি সম্পর্ক আছে, একজন বাড়লে একজন কমে, আর আমরা বিটাকে যদি পজিটিভ রাখতে চাই একটা মাইনাস কখনো কখনো দিতে হয়। চাপ বাড়লে কি হয়, চাপ বাড়লে আয়তন কমবে, তাহলে যদি পিটাকে বলি পজিটিভ তাহলে একে নেগেটিভ, তাহলে একটা মাইনাস লাগিয়ে দাও, তাহলে এ পজিটিভ হয়ে যাবে। তো এই উদ্দেশ্যে আমরা কখনো কখনো একটা মাইনাস সাইন দিতে পারি, নাও পারি, এখন অঙ্ক করার ক্ষেত্রে দেখবো এগুলো। ব্যাস, নেক্সট হেডিং হচ্ছে এটা বাড়ির জন্য। নেক্সট হেডিং হতে পারে, কিন্তু সেটা হলেও আমাকে প্রবলেম অনুসারে করতে হবে, যে যদি টোটালি আরবিটারি শেপ হয় তাহলে আমি তো অঙ্ক সলভ করতে পারবো না, একটা আইডিয়াল কেস ধরে করতে হবে। নেক্সট হেডিং সংনম্যতা, কম্প্রেসিবিলিটি। সংনম্যতা, এটাকে কে দিয়ে রিলেট করা হয়, কে, ওই জন্য এইটাকে আমরা কে দিচ্ছি না, কে, এটা 1/b। আমি এর ফিজিক্যাল সিগনিফিকেন্স নিয়ে এখন কটা বলবো না, কারণ যখন গ্যাস থার্মোডাইনামিক্স পড়বো তখন এটা নিয়ে আমাদের কাজ আছে অনেক, তো আপাতত এটা অনন্যক জানলেই হবে। কার সংনম্যতা বেশি, কঠিন না তরল না গ্যাস, হতেই হবে। চাপ প্রয়োগ করে যাকে সহজেই সংনম্বিত করা যায় তার সংনম্যতা বেশি, ব্যাস। নেক্সট হেডিং
দৃঢ়তা গুণাঙ্ক বা রিজিডিটি মডুলাস। দৃঢ়তা গুণাঙ্ক এটাকে ইটা দিয়ে ডিনোট করা হয় অথবা এন, এটা এন ছোট হাতের এন, আর এন লিখে নিচেটা একটু নামিয়ে দেওয়া, এটাকে বলা ইটা। কোনো কোনো বই ইটা, কোনো কোনো বই এন ইউজ করা আছে। এটাও সেই কনস্ট্যান্ট স্থিতিস্থাপক গুণাঙ্ক। কি হবে ইটা সমান, দুটো জিনিস তো ধ্রুবক, একটা হচ্ছে পীড়ন আর একটা বিকৃতি, এরা তো ধ্রুবক। কি বলবে, ক্রিন্তন পীড়ন বাই ক্রিন্তন বিকৃতি, ক্রিন্তন পীড়ন বাই ক্রিন্তন বিকৃতি। তাই একটু আগে দেখলাম আমরা সেই যে বাক্সটা ছিল তাকে যদি এইভাবে আমরা ট্যানজেন্সিয়াল ফোর্স দিই তাহলে এইটা থিটা বিকৃত হয়, তাহলে বিকৃতির জায়গায় নিচে থিটা। আর এই ট্যানজেন্সিয়াল ফোর্স কতটা পার ইউনিট এরিয়া, এরিয়াটাকে যদি বলি এ, এটা তাহলে ট্যানজেন্সিয়াল ফোর্স পার ইউনিট এরিয়া এটা হচ্ছে ক্রিন্তন পীড়ন। ঠিক আছে, সব ডেফিনেশনগুলো একদম মুখস্থ করতে হবে, কারণ সবই কিন্তু অঙ্ক করতে হবে, আমাকে প্রচুর প্রবলেম দেবে এগুলো, এটা বের করো, এদের মধ্যে সম্পর্কগুলো দেয় না, যদিও সম্পর্কগুলো আর একটু জটিল হয়ে যাবে। দেখা হয়েছে, দেখা হয়েছে। এবার একটা ডিফারেন্ট হেডিং দেবো আমরা, ডিফারেন্ট হেডিং লিখবো পোয়াশা অনুপাত। পোয়াশা এরকম ঠিক উচ্চারণ, মানে হ্যাঁ ইংরাজিটা আমি বলছি, পোয়াশা অনুপাত, পয়সন, POISSONS, রেশিও, এটা একটা সায়েন্টিস্টের নাম পোয়াশা। হ্যাঁ বাংলাটা, ইংরাজিটা দেখ পয়জনস টাইপের, মানে বিষ ভাবিস না। হ্যাঁ উচ্চারণটা কিন্তু ওই রকমই উচ্চারণ, পোয়াশা রেশিও। এইটা কিন্তু এইটাকে ডিনোট করা হয় কি নোটেশন দিয়ে, সিগমা দিয়ে ডিনোট করা হয়। সিগমা কেমন লিখতে হয় জানিস তো, 0 তারপরে একটু মাথাটা ঘুরে 6-এর মতো, ইংরাজি 6-এর মতো এরকম, এটা সিগমা। এটা যেমন একটু ফ্ল্যাট হয়ে যায়, এরকম করে নিয়ে এটা জাস্ট এরকম ফ্ল্যাট, 6টা একটু এরকম হয়, এরকম নয়, এটা করে নিয়ে একটু একটু ফ্ল্যাট এরকম, এটাকে সিগমা বলা হয়। তো এই যে সিগমা যেটা না, এটা ডিফারেন্ট ডেফিনেশন। কি বললাম, পীড়ন বাই বিকৃতি নয়, এটা স্থিতিস্থাপক গুণাঙ্ক নয়, বিকৃতি বাই বিকৃতি। এবার কি বিকৃতি দেখ আমি বলি, এটা হচ্ছে বিকৃতি বাই বিকৃতি, দুটো বিকৃতির অনুপাত। কীরকম বিকৃতি, পার্শ্বীয় বিকৃতি বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। মানে বলে দিচ্ছি, সাপোজ আমার কাছে এরকম একটা রড আছে, যার সাপোজ এক প্রান্ত ফিক্সড রয়েছে কোনোভাবে, আর এক প্রান্তে আমি হেভি বাটখারা বসিয়েছি, একদম হেভি লোড দিয়েছি এখানে, আর এর প্রাথমিক দৈর্ঘ্য ছিল L, আর যে এর ব্যাস বা ব্যাসার্ধ সেটা সাপোজ ক্যাপিটাল T ছিল এরকম। হ্যাঁ ব্যাস বলা হচ্ছে, ঠিক আছে, অসুবিধা নেই। এইবার এই লোড ঝোলানোর জন্য কি হবে, এর দৈর্ঘ্য বাড়বে, কিন্তু দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে তো একটু চ্যাপটাও হয়ে যাবে না, ব্যাসটা কমে যাবে না। তাহলে এই যে ছবিটা এরকম হয়ে যাবে, এবার এরকম টাইপের একটু সরু হয়ে যাবে W। তাহলে এবার নতুন লেংথ হলো L+L, এটা নিউ লেংথ, আর নিউ ব্যাস এটা স্মল d। যদি আমাকে বলা হয় অনুদৈর্ঘ্য বিকৃতি কত, তাহলে এর রাশিমালা আমরা আগেই পেয়েছি, কত, স্মল l বাই ক্যাপিটাল L, তাহলে নিচে ওটাই বসবে, স্মল l বাই ক্যাপিটাল L। আর যদি বলে পার্শ্বীয়ভাবে কতটা বিকৃতি হয়েছে, তাহলে কি হবে, capital D minus D by capital D by D small d by আচ্ছা একটা জিনিস ও বলেছে যে আমাদের তারের ব্যাস, ঠিকই বলেছো। তাহলে একটা কাজ করি আমরা,
এটা যেমন দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য বলা হয়েছে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা বলি নতুন ব্যাস ডি মাইনাস ডি বলে দিই। যদি বলে দিই নতুন ব্যাস ডি মাইনাস ডি, তাহলে ব্যাস পরিবর্তন কত হয়েছে? কত না ডি, তাহলে আগে ছিল ডি, এখন হয়েছে ডি মাইনাস ডি নতুন ব্যাস, তাহলে পরিবর্তন কত হয়েছে? ডি। আমরা পরিবর্তনটা নিয়ে ইন্টারেস্টেড, তাহলে এই ক্ষেত্রে বসবে স্মল ডি বাই ক্যাপিটাল ডি। আদারওয়াইজ ওর মতো করতে হতো, যে চেঞ্জ কত হচ্ছে ডি মাইনাস ডি করতে হতো, তাহলে এটা শুধু ডি করার জন্য আমরা বললাম যে এটা এত। তাহলে ডিটা হচ্ছে এটা হচ্ছে ব্যাসের পরিবর্তন, ব্যাসের পরিবর্তন, আর এলটা হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন, এটা হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন। কে বলতে পারবে আমাকে? এখানে যেটা মাইনাস সাইন বসালাম আমি, সাপোজ এই মাইনাসটা বসানোর সিগনিফিকেন্ট কি? তা বাড়ছে তো কমছে, কমবে, তাতে ক্ষতি কি লাভ কি? এটা ঠিক যে দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে ব্যাসটা কমে যাবে, ঠিক, কিন্তু তা হবে তো কি হয়েছে, আমার মাইনাসটা কেন বসাতে পারি? মাইনাসটা বসানোর উদ্দেশ্যটা কি বল? ঠিক, এইটা যদি পজিটিভ হয়, এ যদি নেগেটিভ হয়, তাহলে অলরেডি নেগেটিভ পাচ্ছি, সেই নেগেটিভটা কাটানোর জন্য একটা মাইনাস দিয়েছি, তাহলে সিগমা হয়ে গেলো প্লাস। তাহলে সিগমাকে আমরা পজিটিভ হিসেবে মেজার করবো, 0, 1, 0.1, 0.2, 0.3 এইভাবে মেজার করবো আমরা, টু মেক দ্য সিগমা পজিটিভ, মাইনাস সাইন ইজ দেয়ার। ঠিক আছে, এবার এই সিগমার মান যেটা, এটা আমরা প্রুফ করবো পরে, অঙ্ক করতে হবে সিগমা ফিজিক্যালি, প্র্যাকটিক্যালি সিগমা মান 0 to half ভ্যারি করে, 0 to half এর ভ্যালু। 0 মানে কি? 0 মানে এর এটা কিছুই পরিবর্তন হয়নি, দৈর্ঘ্যটা বেড়েছে কিন্তু ব্যাস কিছু পরিবর্তন হয়নি। কি 0/সামথিং মানে কত? 0/1 মানে কত? 0/1 মানে 0, 0/2, 0, 0/3, 0, সব 0, তাহলে এটা 0। আর হাফ মানে একটা ভ্যালু রয়েছে, তো তার থেকে আমরা নিচে প্র্যাকটিক্যাল ভ্যালু এটাই হয়, 0 থেকে প্লাস হাফের মধ্যে ভ্যারি করে। আর যদি অঙ্কের ভাষা দিয়ে আমরা করে যাই, তাহলে একটা মাইনাস ফাইনাস বেরোবে, -1 থেকে হাফ বেরোবে। ইন্টিগ্রেশন ডেরিভেটিভ করে আমরা করবো পরের দিন, আজকে হয়তো যাই না, কত দূর অঙ্ক করাতে পারবো যাই না। হ্যাঁ, -1 থেকে 0 পর্যন্ত, আর 0 to half পর্যন্ত। -1 থেকে 0 পর্যন্ত আমরা নেবো না, আমরা মাইনাস লাগিয়ে দিয়েছি এখানে, প্রুফ করবো আমরা, এটা দেখবো। এই যে এতগুলো জিনিস করলাম, এবার আর দুটো থিওরি আছে আমার কাছে, দুখানা থিওরি। একটা হচ্ছে ইলাস্টিক গ্রাফ, যে এত সব করলাম, এবার মেটেরিয়ালের সমস্ত বৈশিষ্ট্যগুলো আমরা পেয়ে গেছি, বিরন কাকে বলে, বিকৃতি কাকে বলে, সিগমা কাকে বলে, ওয়াই কাকে বলে, এই সমস্ত মেটেরিয়াল অনুসারে মেটেরিয়ালের স্ট্রেন ভার্সেস স্ট্রেস একটা গ্রাফ টানা হয়। তো সেই গ্রাফের বৈশিষ্ট্য, গ্রাফ থেকে বেশ কিছু প্রশ্ন দেয়। আর হচ্ছে এই যে এই রডটাকে যে টেনে বাড়াচ্ছি, তাহলে এই যে আমি কিছু কাজ করলাম, কতটা কাজ করলাম, কতটা হিট লস হলো, এই সম্বন্ধে দুটো থিওরি বাকি আছে। তাহলে আমরা কি সেই থিওরি দিয়ে বলবো আজকে, না আজকে ছেড়ে দেবো? টাইম আছে? ওই দুটো থিওরি বলে দিলে কিন্তু আমার এই চ্যাপ্টারের থিওরি শেষ। একটু পজ কর।